নমস্কার, আমি ডক্টর অজয় কুমার মান্না, টিআইসি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, বীরাবল্লভপাড়া হাই স্কুল। নমস্কার, আমি মিলি সাহা, হারানচন্দ্র শরৎচন্দ্র শ্রীকৃষ্ণ বালিকা বিদ্যাপীঠের শিক্ষিকা। আজকে আমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের মডেল প্রশ্ন সংক্রান্ত আলোচনা শুরু হচ্ছে। আমাদের এই আলোচনায় তোমাদের সকল ছাত্রছাত্রীকে আমরা স্বাগত জানাই। আমরা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা শুরু করব। তার আগে একটু বলি, আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই মডেল প্রশ্ন আমাদের রয়েছে। দেখো, টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপারস ফিলোসফি, প্রতিটি সাবজেক্টের এরকম বেরিয়েছে। আমরা ফিলোসফি নিয়ে আজকে আলোচনা করছি। এই বই আমাদের বিদ্যাসাগর ভবনের নিচে বুকমার্টে পাওয়া যাচ্ছে এবং আমাদের যে রিজিওনাল অফিসগুলো আছে মেদিনীপুর, বর্ধমান এবং উত্তরবঙ্গে, সেখানেও পাওয়া যাচ্ছে। তোমরা সংগ্রহ করো অবশ্যই। আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমরা ইতিমধ্যে আমাদের সাবজেক্টের অর্থাৎ ফিলোসফি সাবজেক্টের স্যার ম্যাডামদের যে বিভিন্ন ক্লাস, যতদূর সম্ভব ট্রুথ টেবিল চ্যাপ্টার, তার সঙ্গে আমাদের কন্টেম্পোরারি ফিলোসফির পোর্শন এবং আর যে ভেন ডায়াগ্রাম এবং বুলিয়ান ইন্টারপ্রিটেশন, এই অংশগুলোর ক্লাস ম্যাডামও নিয়েছেন এবং স্যারও নিয়েছেন। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো এবং সমৃদ্ধ হয়েছো। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি মডেল কোশ্চেন প্রকাশিত হয়েছে। এই প্রশ্নগুলোর মতো, এই প্রশ্নগুলোর আদলে আমরা আজকে আরেকটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কিরকম প্রশ্ন হলে কিরকম ভাবে উত্তর লিখতে হবে সেই ব্যাপারে তোমাদেরকে একটু সাহস জোগানোর জন্য এসেছি আমরা। আসলে তোমরা নিজেরাও তৈরি এবং শুরুতেই তোমাদের আগামী পরীক্ষা অনেক অনেক ভালো হোক এই আশীর্বাদ করছি এবং এই প্রার্থনা জানাচ্ছি। আমাদের যে কোশ্চেন, নেক্সট স্লাইড হবে কি করে, আমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনটার আগে তোমরা অলরেডি ক্লাসে যখন বিভিন্ন রাইটারের বই পড়েছো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুসারে সেই প্রতিটি বইয়ে বা সংসদ প্রদত্ত যে কোশ্চেন ব্যাংক ছিল, সংসদ প্রদত্ত যে বই 3 নম্বর প্রাপ্ত যে বইগুলি ছিল, সেই বইয়ে কিন্তু আমাদের এই 4th সেমিস্টারের ফিলোসফির কোশ্চেন প্যাটার্নও দেওয়া ছিল। তা সত্ত্বেও আমরা বলে দিচ্ছি তোমাদের অবগতির জন্য, 2 নম্বরের 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 3 নম্বরের 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 2টো ওয়েস্টার্ন লজিক থেকে, 2টো কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট থেকে। 6 নম্বরের 3টে প্রশ্ন অ্যান্সার করতে হবে, একটি কোশ্চেন ওয়েস্টার্ন লজিক থেকে, 2টো প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান কন্টেম্পোরারি থট থেকে। এই হলো আমাদের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এবং সব থেকে যেটা ভালো কথা, আমাদের যে কোশ্চেন অ্যান্সার করতে হবে 40 মার্ক, আসলে কোশ্চেনে থাকবে কিন্তু 80 মার্কস। অর্থাৎ দেখা যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে 5টা অ্যান্সার করার সময় আউট অফ 10, 2টো অ্যান্সার করার সময় আউট অফ 4, একটা অ্যান্সার করার সময় আউট অফ 2। অর্থাৎ আমাদের হাতের কাছে কিন্তু অনেকগুলো অপশন থাকছে। সুতরাং তোমরা সেই মতো তৈরি হবে। আমরা এখন আজকে একটি নমুনা প্রশ্ন যেটা আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি, সেরকম একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত করছি। 1 নম্বরে যে প্রশ্নগুলি থাকবে, তোমরা কোশ্চেন খুলে দেখবে যে এনি 5, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এনি 5 কোশ্চেন ফ্রম 10 কোশ্চেন, 10টা প্রশ্ন দেওয়া থাকবে এবং সেখানে ABCD করে এই মার্কিং থাকবে। তোমাদের অনেক সময় ভুল হয়, আমি এই কথাটা বলে রাখি যে খাতায় কোশ্চেন অ্যান্সারের সময় এই ABCD এই মার্কিং গুলো করতেও তোমরা অনেক সময় ভুলে যাও, এটা কিন্তু ভুলবে না। আর একটা কথা বলি, তোমাদের দেখবে সব প্রশ্ন কমন হবে, কারণ তোমরা অত্যন্ত ভালোভাবেই পড়াশোনা করেছো। সুতরাং তোমাদের প্রশ্ন কমন হওয়া নিয়ে চিন্তা নেই, প্রশ্ন কঠিন হয় না, প্রশ্ন কঠিন হবেও না। আমরা শুধু সাহস জোগানোর জন্য, যদি এরকম প্রশ্ন হয়, এইটা একটা মডেল কোশ্চেন পেপার, তাহলে আমরা কোনটার কি উত্তর লিখবো সেটা বোঝানোর জন্য চেষ্টা করছি। ধরো আমি এই একই কোশ্চেনের প্রিন্ট আউটটাও আমার কাছে আছে,
ধরো প্রথম প্রশ্ন হলো গিভ অ্যান এক্সাম্পল অফ ট্রুথ ফাংশন। ট্রুথ ফাংশন কিন্তু আমাদের ম্যাডামই তোমাদের প্রিভিয়াস ক্লাসে পড়িয়েছেন, তাই তো ম্যাডাম? হুম। দ্য ট্রুথ ফাংশন, এটা এটা যদি আমরা একটি দৃষ্টান্ত দাও। একটু দৃষ্টান্ত দিই, আসলে আসলে বিষয়টা হচ্ছে দৃষ্টান্ত করা আছে, আপনি বোর্ডে লিখুন, চলে আসবে। আসলে বিষয়টা হলো আগে মুখে শুনে নাও। যদি এই সাদাটা এখানে। যদি আমরা এমন সেন্টেন্স পাই যে সেন্টেন্সটাকে না তো সত্য বলতে পারছি না তো মিথ্যা বলতে পারছি, সেটা একটা সিঙ্গেল সেন্টেন্স হতে পারে, সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে ওই এমন কোন সেন্টেন্স থাকে যার একা একা, অর্থাৎ একটা সিঙ্গেল সেন্টেন্স, সিঙ্গুলার সেন্টেন্স, আর অথবা কম্পাউন্ড সেন্টেন্স যার কম্পোনেন্ট গুলোর ভ্যালু জানলে পুরো সেন্টেন্সটার ভ্যালু আমরা ডিটারমিন করতে পারছি, সেগুলোকে বলা হবে ট্রুথ ফাংশনাল প্রপোজিশন। অর্থাৎ এমন যদি হয়, ধরো এক্সাম্পল, এমন যদি হয় যে রাম রাম স্কুল যাবে, রাম স্কুল যাবে কমা কমা খেলতে যাবে, রাম স্কুল যাবে কমা খেলতে যাবে, এটা একটা গোটা গোটা একটা সেন্টেন্স এই যদি দাঁড়ায়, তাহলে কি হবে? এটার কিন্তু কোনো সত্য মূল্য বলা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি এটা কি হলো, মানে ব্যাপার সেন্টেন্সটা কি ট্রু হলো না সেন্টেন্সটা কি ফলস হলো। কিন্তু যদি এরকম হয় রাম রাম স্কুল যাবে অথবা রাম স্কুল যাবে অথবা খেলতে যাবে, তাহলে কিন্তু এই রাম স্কুল যাবে এইটার মান, এইটার যদি ট্রুথ ভ্যালু জানা যায়, অ্যাসাইন হয় যে এটা সত্য বা দিছিল সত্য বা মিথ্যা, তাহলেও পুরো সেন্টেন্সটার ভ্যালু বলা যাবে। যদি এমন হয় রাম খেলতে যাবে এটা ট্রু বা ফলস, তাহলেও এটার ভ্যালু বলা যাবে। যদি এমন হয় দুটোরই ভ্যালু আমি জানি যে ও স্কুলে গিয়েছিল এটা ট্রু, খেলতে গিয়েছিল এটা ফলস, তাহলেও এটার ভ্যালু বলা যাবে। তার মোদ্দা কথা দাঁড়ালো কোনো একটি লজিকের কোনো একটি সেন্টেন্স যার কম্পোনেন্ট গুলোর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা সেই সেন্টেন্সটাকে ট্রু বা ফলস ডিটারমিন করতে পারি, তাহলে সেটাকে বলা হবে ট্রুথ ফাংশনাল। আর যদি না পারি তাহলে নন ট্রুথ ফাংশনাল। বেশ, তাহলে এই ট্রুথ ফাংশনাল ব্যাপারগুলো ডিপেন্ড করছে বিভিন্ন সেন্টেন্সিয়াল কানেক্টিভ অর, এন্ড, নট, ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আমাদের লজিকের সাইন গুলো ভেল, ডট, কাল, ইকুয়াল টু, ইমপ্লিকেশন, এই চিহ্নগুলোর উপরই কিন্তু ডিপেন্ড করছে। এই চিহ্নগুলোই হচ্ছে মিনিংফুল, বাকি এই অর কথাটা বাদ দিলে সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছিল না, কারণ এই সেন্টেন্সিয়াল কানেক্টিভ বা এটাকে লজিকে বলা হয় কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা এখানে ছিল না বলে সেন্টেন্সটাকে ট্রু বা ফলস কিছুই বলা যাচ্ছিল না। সুতরাং আশা করছি তোমাদের এখানে একটা এক্সাম্পল বলেছে মডেল কোশ্চেনে, গিভ অ্যান এক্সাম্পল অফ ট্রুথ ফাংশন। তুমি এরকম লিখতে পারো, এরকম লিখতে পারো, সে নয়, সে নয় অলস। এখানে না এই না এই আমাদের যে না যে মানে কানেক্টিভ বা কনস্ট্যান্ট, সেই এই যে কাল, এর জন্যই কিন্তু ওটা মিনিংফুল হলো। ঠিক আছে, এর পরের দেখো আছে কনস্ট্যান্ট বা ধ্রুবক কাকে বলে। কনস্ট্যান্ট কথা আমরা সাধারণ মানুষ অমনি মনে করি কনস্ট্যান্ট মানে যা চেঞ্জ হয় না। লজিকে যে সব সেন্টেন্সিয়াল কানেক্টিভ আছে, ডিসজাংশন ভেল, কনজাংশন এন্ড, যাতে লজিক্যাল নাম ডট, কার্ল নটের জন্য, ইকুইভ্যালেন্ট ট্রিপল বার, ইমপ্লিকেশন হর্সু, এই চিহ্নগুলোর ভ্যালু কিন্তু বরাবর কনস্ট্যান্ট। ভেলের ক্ষেত্রে বোথ কম্পোনেন্ট ট্রু অথবা অনলি ওয়ান কম্পোনেন্ট ট্রু, তাহলেও কিন্তু ডিসজাংশন বা ভেল ট্রু। অনলি whenever both the disjunct are false, then the disjunction will be false. কিন্তু এই নিয়ম এর জন্য, গন্ডগোলটা কোথায় হচ্ছে, আমি এই ভেলের জন্য তার কম্পোনেন্ট গুলো একবার বসালাম রাম স্কুল যাবে অথবা রাম খেলতে যাবে, একবার বসালাম ভারত এশিয়া মহাদেশে অবস্থিত এবং ভারত অমুক জলবায়ুভুক্ত, সেটাকে অ্যান্ড দিয়ে করলাম, এইগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকছে।
আমাদের দুদিকের যে কম্পোনেন্ট গুলো, সে কম্পোনেন্ট চেঞ্জ হচ্ছে। বরাবরের জন্য আমরা কম্পোনেন্ট যাই ইউজ করি না কেন এদের এদের কম্পোনেন্ট হিসাবে, সেক্ষেত্রে কিন্তু ভেল বরাবর if both the disjunct are false then only disjunction is false, আর কনজাংশনের ক্ষেত্রে otherwise true, আর কনজাংশনের ক্ষেত্রে if both the conjunct is true then conjunction is true, otherwise false, and at least one conjunct is false then and false. কালের ক্ষেত্রে মূল ভ্যালু যা হবে কাল বা নেগেশনের জন্য ঠিক তার উল্টোটা হবে। ইকুইভ্যালেন্ট ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কথা মানে কি? ইকুইভ্যালেন্ট মানে সমান। তার কখন সমান? আমার এই পাড়ার একটি ছেলে ফার্স্ট ডিভিশন, ওই পাড়ার ছেলেও ফার্স্ট ডিভিশন, তার অ্যাকচুয়ালি কি মানে দাঁড়ালো? দুজনের সমান। আবার এই পাড়ার একজন অনুত্তীর্ণ, ওই পাড়ার একজন অনুত্তীর্ণ, তাহলে কি মানে দাঁড়ালো? দুজনই সমান। ইকুইভ্যালেন্ট কথা মানে সমান, অর্থাৎ এই দুদিকের কম্পোনেন্ট যদি ইকুয়াল হয় তবে এটা ট্রু। একটা ট্রু একটা ফলস, ফলস একটা ফলস একটা ট্রু, আইদার সাইড ফলস। ইমপ্লিকেশনের ক্ষেত্রে লেফট হ্যান্ডটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট আর রাইট হ্যান্ডটাকে বলা হয় কনসিকুয়েন্ট। ইফ অ্যান্টিসিডেন্ট ট্রু, কনসিকুয়েন্ট ফলস, দেন ইমপ্লিকেশন উইল বি ফলস, আদারওয়াইজ ইট উইল বি ট্রু। এই যে বক্তব্য, এই বক্তব্যটা তার মানে এদের টোটাল ভ্যালু আর এরা বরাবর কনস্ট্যান্ট থাকছে। এদের ভ্যালু এইগুলোকে ইউজ করে সেই সেন্টেন্সের ভ্যালু কি হবে সেটা ডিপেন্ড করছে তার যে কম্পোনেন্ট গুলো আছে তাদের উপর এবং তাদের ভ্যালুর উপর। ঠিক আছে, তাহলে এই হলো মানে কনস্ট্যান্ট কাকে বলে। এবার পরেরটা দেখো, পি ভেল কাল পি, বুঝবো কি করে? পি ভেল কাল পি, পি ভেল কাল পি। এখানে একটা গল্প আছে, ভুলে গেলে হবে না, কোশ্চেন ভালো করে দেখবে। ক্যাপিটাল লেটারে আছে না স্মল লেটারে আছে? যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে সেটাকে বলে স্টেটমেন্ট বা বচন, যদি স্মল লেটারে হয় তাহলে সেটা হবে স্টেটমেন্ট ফর্ম বা বচন আকার। এই বি কেয়ারফুল এই জায়গাটা। প্রশ্ন কিন্তু ট্রুথ ভ্যালু অ্যাসাইন করো, কিন্তু ক্যাপিটাল লেটারে আছে, তাহলে রেজাল্ট যদি ট্রু হয় তাহলে সেটা কিন্তু হবে স্টেটমেন্ট বা বচনটি ট্রু। যদি স্মল লেটার হয় তাহলে কিন্তু হবে যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ফর্ম ইজ টটোলজি, যদি ফলস হয় স্টেটমেন্ট ফর্ম ইজ সেলফ কন্ট্রাডিক্টরি, যদি ট্রু ফলস মিলিয়ে রেজাল্ট অ্যাসাইন্ড হয় তাহলে হবে কন্টিনজেন্ট। ধরে নিচ্ছি এটা ক্যাপিটাল লেটারে ছিল, তাহলে আমাদের আননোন ভ্যালুর ক্ষেত্রে কি দাঁড়ায় তোমরা জানো। এখানে কিন্তু ট্রুথ টেবিল কথাটা লিখবে, আমার হাতের লেখা ভালো না, একটু সরি। ট্রুথ টেবিল কথাটা লিখবে, সত্য সারণী লিখে এখানে একটা ভেরিয়েবল কোনগুলো না, যাদেরকে আমরা কোনো সেন্টেন্সের পরিবর্তে রিপ্রেজেন্ট করছি, কানেক্টিভ গুলো ছাড়া, এন্ড ডট ভ্যালু এগুলো ছাড়া, তাহলে একটা ভেরিয়েবলের জন্য তার ট্রুথ ভ্যালু কি হয়? ট্রু এবং ফলস। তাহলে পি এর জন্য মান কি হবে? ট্রু এবং ফলস। পি যদি ট্রু হয় তাহলে কালপির মান কি হবে? কালপির মান হবে ফলস এবং ট্রু। এখানেও অ্যালার্ট হবে, অনেক সময় আমরা কালের মানটা কালের তলায় না বসিয়ে পি এর তলায় বসিয়ে দিই, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। পি ট্রু কালপি ফলস। তাহলে ভেলের ডেফিনিশন কি না, ইফ at least one disjunct is true then disjunction is true। তাহলে এদের মধ্যে একটা ট্রু তাহলে এটা ট্রু, এদের মধ্যে একটা ট্রু তাহলে ট্রু, তার টোটাল কি রেজাল্ট এলো? ট্রু এলো। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস ভুল করি কি, উত্তরটা এরকম লিখতে চাই না, পুড়ে হয়ে যায়। কি লিখতে হবে? যদি ক্যাপিটাল লেটার ধরে নিচ্ছি এটা ক্যাপিটাল লেটারই আছে, তাহলে উত্তর হবে বচনটি সত্য। তাহলে তোমরা এই যে 2 নম্বর আছে এইটুকু লিখে তলায় লিখবে বচনটি সত্য, মিটে গেল। ম্যাডাম প্লিজ হেল্প মি। আমি এই যে প্রশ্নটা তোমরা দেখছো, এই ধরনের প্রশ্ন কিন্তু আরো হতে পারে। এই যে দেখো পি ভেল নট পি রয়েছে, আরো বলা যেতে পারে পি ডট নট পি, এরকম হতে পারে। এবার ভাবনাটা স্যার সুন্দর করে দেখালেন যে আমার কম্পোনেন্ট কটা আছে, আমাকে সত্য সারণী করতে হবে। স্যার এখানে মার্ক করেছেন, তুমি এখানে লিখছো হচ্ছে সত্য সারণী। সত্য সারণী লেখার পর তুমি এটা লিখে নিচ্ছ, লেখার পরে তুমি ভাগ করে নাও, নিয়ে তুমি দেখো কম্পোনেন্ট কটা আছে সেটাকে বসাও এখানে। বসানোর পর দেখো কম্পোনেন্টটি একবার সত্য হতে পারে, একবার মিথ্যা হতে পারে। এটা করার পর তুমি মানগুলোকে এখানে বসিয়ে নিচ্ছ। এখানে দেখো নেগেশন, এখানে নোট করে নাও খাতায়।
স্যার উল্লেখ করে দিয়েছেন যে আমরা পি এর মানটা এখানে বসাতে পারি, তার নেগেশনের মানটা কিন্তু ঠিক নেগেশনের তলাতেই বসাতে হবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেগেশনের মান আমি যদি নেগেশনের জায়গায় না বসাই তাহলে কিন্তু আমার লজিক করতে গিয়ে অঙ্কের উত্তর কিন্তু ভুল হয়ে যেতে পারে। খুব সতর্কতার সঙ্গে এই কাজটি করবে। তাহলে নেগেশনের মান বসালে এখানে পি এর মান বসানো আছে, তারপর তুমি ভেলের আমার যে এখানে চিহ্নটা রয়েছে ভেল দিয়ে রয়েছে, ডট থাকলে ডট, তুমি তার মান অনুসারে এখানে সত্য সারণী নির্ণয় করলে। করার পর কিন্তু উত্তর লিখতে হবে। উত্তরটি না লিখলে কিন্তু পুরো পার্ট গুলো কমপ্লিট হচ্ছে না। এই স্টেপ গুলো পরপর করার পর তুমি তখন দেখলে তুমি 2 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট করতে পারছো। 2 আছে আমি কোনো রকমই করে এলাম, এটা কিন্তু তোমরা কখনোই করবে না। যেভাবে স্টেপটা দেখানো হলো এইভাবেই তোমরা এই পদ্ধতিতে এগোবে। থ্যাংক ইউ। ম্যাডামকে ধন্যবাদ, খুব সুন্দর ডিটেলসে বললেন। এইবার দেখো এর পরের কোশ্চেন হচ্ছে সমার্থক ইকুইভ্যালেন্টের সত্য সারণী অঙ্কন কর। তাহলে ইকুইভ্যালেন্ট মানে সমান, তাহলে কেউ একজন একা, সে কার সঙ্গে সমান? তাহলে নিশ্চয়ই মোর দেন ওয়ান পার্ট আছে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট কিভাবে লিখি না, পি পি ইকুইভ্যালেন্ট সাপোজ কিউ, স্মল লেটারই লিখি, তাহলে এর সত্য সারণী গঠন করো। তাহলে সত্য সারণী অর্থাৎ ট্রুথ টেবিল। তাহলে আমরা কি করব, কটা ভেরিয়েবল? দুটো। কি কি? পি, আমি এখানে স্মল লেটার নিলাম, নট নেসেসারি স্মল লেটারই হতে হবে, ক্যাপিটাল লেটারও হতে পারে। আমি এখানে লিখলাম সত্য সারণী ট্রুথ টেবিল। তাহলে একটা আননোন ভেরিয়েবলের জন্য কটা মান হয়? দুটো, ট্রু আর ফলস। দুটোর জন্য কটা হয়? চারটে, এটা আমরা কাছে শিখে নিয়েছি। তাহলে আমরা চারটের জন্য কি করব, চারটে রো হবে, এটা বুঝে গেছি যে চারটে রো হবে। আচ্ছা, তাহলে কিরকম হয় না, ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ট্রু, ফলস ফলস। এই মানটা বসিয়ে দিই আবার, পি এর মান ট্রু ট্রু, ফলস ফলস, কিউর মান ট্রু ফলস ট্রু ফলস। তাহলে ইকুইভ্যালেন্টের ভ্যালু কি হবে? ইকুইভ্যালেন্ট কথার মানেই হচ্ছে সমান। তা দুদিকের ভ্যালু এক হলে ট্রু, তাহলে বোথ সাইড ট্রু, তাহলে ইকুইভ্যালেন্ট ট্রু। একটা ট্রু একদিক ট্রু একদিক ফলস, তাহলে ফলস। একদিক ফলস একদিক ট্রু, তাহলে ফলস। বোঝা যাচ্ছে তো এটা ফলস, একদিকে ফলস, তাহলে এটা ট্রু। এই হলো। এবার তাহলে এইটা পুরো দিতে হবে। ম্যাডাম যা বললেন, আসল কথা কি বলতো, ওই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় যেরকম সাজগোজ করতে হয় না, খাতাটাকে এরকম সাজিয়ে গুজিয়ে প্রেজেন্ট করতে হবে। 40 নম্বরের তো পরীক্ষা, তাহলে যেখানে যেটুকু দরকার সেটা তোমরা লিখবে না কেন, এটা দায় সারা মতো করে দিলে। তাহলে এখানে তলায় লিখবে যে, বা উপরে লিখলে যে সমার্থক সারণীর অঙ্কন করা হইল। ঠিক আছে, এই হলো এটা। এরপরে ধরো পরের প্রশ্নটা হলো বিকল্প বা ডিসজাঙ্ক। বিকল্প বা ডিসজাঙ্ক, ডিসজাঙ্ক মানে যার পরিবর্তে আমরা লজিকে ভেল ব্যবহার করি, ভি। বেশ, একই কথা, একা একা বিকল্প হয় না, তাহলে অন্তত একের বেশি চাই, একের অনেক বেশি হতে পারে। তাহলে ধরো রাম স্কুল যাবে, অথবা 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 ধরো মিউজিক ক্লাসে যাবে, আমার অরটা দরকার, এই অরের জন্য ভেল। তাহলে রাম স্কুল যাবে, আমি এটাকে আর দিয়েও পুট করতে পারি, পি কিউ ধরতে পারি, আমি আর দিলাম। অথবা রাম মিউজিক ক্লাসে যাবে, ধরো আমি এটাকে কিউ দিলাম, এটা তোমার ইচ্ছা। কারণ আমাদের কিন্তু ডান দিকে সিম্বল ইউজ বলে লিখতে হবে কাকে আমি আর ধরেছি আর কাকে আমি কিউ ধরেছি, এটা কিন্তু উল্লেখ করে দিতে। অনেক সময় তোমরা করো না, ভুলে যাও, কত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হবে। তাহলে ডিসজাংশনের এইটা যদি ডিসজাংশন, এটা ভেল, এর এক একটা কম্পোনেন্টকে বলে ডিসজাংক। তাহলে ডিসজাংকে এ একটা ডিসজাংক, এই আর হলো একটা ডিসজাংক। সেন্টেন্স থেকে প্রপোজিশনাল ফর্ম হচ্ছে রাম স্কুল যাবে, আর লজিক্যাল ফর্মে আর একটা ডিসজাংক, কিউ একটা ডিসজাংক। এই দুটো ডিসজাংক, আর এদের মধ্যে সিম্বলটা, এটা হচ্ছে টোটাল একটা ডিসজাংটিভ প্রপোজিশন, আর এদের কানেক্ট করছে কে? সেন্টেন্সিয়াল কানেক্টিভ ভেল। ঠিক আছে, এই পর্যন্ত লিখলেই হবে। এর পরেরটা দেখো,
মানে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু তোমাদের ওই 2-4 লাইন লিখলেই কিন্তু হবে, যেহেতু 2 নম্বর। পরের প্রশ্ন দেখো, পি যদি সত্য হয়, পি ডট কাল পি সত্য মূল্য কি হবে? ভ্যালু দেওয়া আছে, এটা ক্যাপিটাল লেটার, পি সত্য, তাহলে পি ডট কাল পির ভ্যালু কি হবে? ভ্যালু দেওয়া আছে, তাহলে আমার টেবিল করার প্রয়োজন নেই, আননেসেসারি। তাহলে পি যদি সত্য হয়, তাহলে আমি পি এর মানটা সত্য বসালাম, এটা আমি অর অথবা ইকুয়াল টু দিতে পারি, ডটের জায়গায় ডট দিলাম, তাহলে পি ট্রু, তাহলে কাল পি কি হবে? তার উল্টোটা, তাহলে কাল পি হবে ফলস। তার ডটের ক্ষেত্রে ডেফিনেশন কি? ডটের ক্ষেত্রে বোথ কম্পোনেন্ট যদি বোথ কনজাংক্ট যদি ট্রু হয়, তাহলে কনজাংশন ট্রু, রেদার ইট উইল বি ফলস, তাহলে এটা কি হবে? ফলস। তাহলে আমার কি দাঁড়ালো উত্তরটা? না, উত্তর কি লিখবো? সুতরাং চিহ্ন দিয়ে, দেয়ারফর পি ডট কাল পি, এই এই স্টেটমেন্টটা কি হবে? ভ্যালু কি হবে? ফলস। বোঝা গেল? হ্যাঁ ম্যাডাম, একটু এই প্রসঙ্গে আমি একটুখানি বলি, স্যার যেটা বললেন যে পি ইজ ট্রু এখানে বলা আছে, এবার যদি বলা থাকতো পি ইজ ফলস, তখন তুমি কিভাবে করতে? সেম একই প্রসেসে কিন্তু তোমাকে যেতে হবে। তাহলে তুমি এখানে ওইভাবে লিখে নাও, পি সমান সমান এফ, লিখে নিয়ে তুমি এইভাবে মানটা বসিয়ে নাও, পি এর তলায় বসাচ্ছ এফ, এখানে ডট রয়েছে, এখানে নট পি রয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে টি। এবার তুমি এর মানটা বার করে নিচ্ছ। এবার এই প্রসঙ্গে আরেকটা জিনিস দেখো তোমরা, যে একটার ক্ষেত্রে বলা রয়েছে পি ইজ ইকাল টু হচ্ছে ট্রি। যদি আমার দুটোই বলে দেওয়া থাকে, ধরো দুটো রয়েছে, পি এবং কিউ রয়েছে, সেখানে মান দুটোই বলা আছে, তুমি তখন কেমন করে যাবে? এই ধরনের প্রশ্ন আমরা পরের সেটটাতে আলোচনা করছি, এখানে এটা দেখানো হলো। এবার এই যে প্রথম থেকে যে আমরা 5টা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করা হলো, এই আলোচনাগুলো কিন্তু আমাদের যে ভিডিওগুলো সংসদ থেকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আলোচনাগুলো করা আছে, তোমরা একটু শুনে নেবে ভালো করে। এর পরের প্রশ্নটায় দেখো চলে এসছে বুলিয়ান নোটেশন, স্যার বলবেন এই সম্পর্কে, তোমরা এবার দেখো। থ্যাংক ইউ ম্যাডাম। পরের কোশ্চেন দেখো, বুলিয়ান নোটেশন দাও, বুলিয় ভাষ্য, বুলিয়ান ইন্টারপ্রিটেশন। কিছু এসপি হতে পারে, এই জাতীয় যে সেন্টেন্স, আগে কিন্তু এদেরকে লজিক্যাল ফর্ম করে নিতে হবে, লজিক্যাল ফর্ম বা তর্কবিজ্ঞান সম্মত রূপ। তাহলে কিছু এসপি হতে পারে, এটা লজিক্যাল ফর্ম হবে সাম এস আর পি। এবার এর বুলিয়ান নোটেশন বা বুলিয়ান ইন্টারপ্রিটেশন কি হবে? এস পি নট ইকুয়াল টু 0। এবারে দেখো, এখানে এসপি দেওয়া ছিল বলে, যদি এটাতে অন্য কোনো কথা বলা থাকতো সিম্বল না দিয়ে, তাহলে কিন্তু তোমাদেরকে ডান দিকে লিখতে হতো যে তুমি সাবজেক্ট কে ছিল যাকে এস ধরলে, প্রেডিকেট কে ছিল যাকে তুমি পি ধরলে। এখানে যেহেতু দেওয়াই ছিল এসপি, এখানে এই সমস্যাটা হলো না। কিন্তু যদি এটা কোনো সেন্টেন্স থাকতো, যদি এমন হতো সাম স্টুডেন্টস আর লেবোরিয়াস, তাহলে কিন্তু তুমি যে স্টুডেন্টকে এস ধরলে, তাহলে তাকে কিন্তু ডান দিকে বলতে হতো যে সিম্বল ইউজ বলে, আমি এই স্টুডেন্টকে আমি এস ধরেছি আর প্রেডিকেট এটাকে আমি পি ধরেছি। নেক্সট দেখো, একটা বুলিয় ভাষ্য আছে, ভূত নেই, তাহলে এটা বুলিয় ভাষ্য না? হ্যাঁ, এটা বুলিয় ভাষ্য আছে, ভূত নেই। তাই একইভাবে সেন্টেন্সটা লিখবে। এবার আমি ভূত নেই এটাকে এটাকে আমি ধরলাম সাপোজ এস বা পি, তাহলে এর বুলিয় ভাষ্য হবে পি ইকুয়াল টু 0 লিখতে হবে কিন্তু ডান দিকে, বুলিয়ান ইন্টারপ্রিটেশন। আর সিম্বল ইউজড, ওই যে কাকে আমি পি ধরেছি? না ভূত, ভূত নেই না, ভূতকে আমি পি ধরেছি। ঠিক আছে, আচ্ছা। এর পরেরটা দেখো, কিছু কোন আমাদের নেক্সট হলো, তোমাদের তো এই 10টার মধ্যে 5টা করতে হবে, মানে এই 10টা না, এরকমই টাইপ আর কি। কোনো কিছুই নিরাপদ ও উত্তেজক নয়, এটাকে আগে লজিক্যাল ফর্ম করো, যে এটা লজিক্যাল ফর্ম হবে ই বচন, যে কোনো নিরাপদ জিনিস, কোনো নিরাপদ জিনিস বিষয় বা কোনো নিরাপদ বিষয় নয় উত্তেজক হলো। এইবার এটার ভেনচিত্র, তো ভেনচিত্র করার আগে কি লাগবে? বুলিয়ান ইন্টারপ্রিটেশন বা বুলিয় ভাষ্য। আমি এটাকে এস ধরলাম, এটাকে পি ধরলাম, তাহলে এটা ই বচন, তার বুলিয় ভাষ্য কি হবে? এস পি ইকুয়াল টু 0। ডান দিকে লিখলাম সিম্বল ইউজ, কি সংকেত ব্যবহার, কি না এস মানে হচ্ছে নিরাপদ আর পি মানে হচ্ছে উত্তেজক। এবারের ভেনচিত্র কেমন হবে? ভেনচিত্রটা করার সময় এটা এস এটা পি,
তাহলে এসপি ইকুয়াল টু 0, তাহলে এই অংশটা আমি সেট দিলাম, এর পাশে কিন্তু লিখতে হবে ভেন ডায়াগ্রাম। এবং পুরোটা ওই যে বলেছি, খাতাটা হচ্ছে অনুষ্ঠান বাড়ি যাওয়ার মতো যেন হয়, সাজগোজ যেন ঠিকঠাক থাকে। মানে এই এরকম বক্স করার জন্য যে তোমায় আলাদা করে না মার্কস প্রোভাইড করবে এমন ব্যাপার নয়, কিন্তু সৌন্দর্য বর্ধন করার জন্য আমাদের যা। এবার তাহলে কখন আমাদের মানে মানে বক্স লাগবে? যদি এমন কাউকে পাই যেটা এসপির দুটোরই বাইরে কাউকে পাই, সে তখন বড় হলে দেখা যাবে। এটা গেল 2 নম্বরের প্রশ্ন। এরপরেরটা আমি ম্যাডামকে বলবো। ম্যাডাম আপনি পরের 2 নম্বর কোশ্চেন, যে সাইডটা একটু চেঞ্জ করতে হবে। হুম, 2 নম্বরের এই প্রশ্নগুলো আপনি একটু ডিসকাস করুন, বলুন। এনি আচ্ছা, তোমরা আমার বিভাগ কয়ে যেখানে প্রশ্নের মান ছিল 2, সেই আলোচনা তোমরা শুনলে, এবং সেখানে আমাদের 10টা প্রশ্ন আছে, লিখতে হবে কিন্তু 5টা। এই যে আকারটা তোমরা পেলে, আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও কিন্তু এই একই রকম আকারে প্রশ্নপত্র তোমরা কিন্তু হাতে পাবে। আচ্ছা, বিভাগ খ, এখানেও আমাকে প্রশ্নের মান হচ্ছে 3, আমাকে লিখতে হচ্ছে 2টো প্রশ্ন। আমার 2টো প্রশ্নের জন্য অল্টারনেটিভ মানে প্রশ্ন থাকছে মোট 4টের মধ্যে তুমি 2টো লিখছো। দেখো, এই যে আগের প্রশ্ন পরের প্রশ্ন, তোমাকে কিন্তু চ্যাপ্টার গুলো একটু ডিটেলসে ভালো করে পড়তে হবে। প্রথম এখানে প্রশ্নটা রয়েছে টটোলজিক্যাল স্টেটমেন্ট এর দৃষ্টান্ত সহ ব্যাখ্যা, শতসত্য বচনাকারের দৃষ্টান্ত সহ ব্যাখ্যা। আগে এই ধরনের প্রশ্ন পেয়েছো, যেটা আমরা আলোচনা করছিলাম, সেখান থেকে উত্তরটা আমরা পেয়ে যাব। শত মিথ্যা বচনাকারের দৃষ্টান্ত দিতে বলেছে। তারপরে বলেছে 3 নম্বর প্রশ্নটি, বচনাকারটির সত্য মূল্য নির্ণয় করো। এই জায়গাটায় আমি একটু যাই আগে। পি ভেল নট পি, আর পুরোটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তারপরে বলেছে পি ডট নট পি। এই যে প্রশ্নটি, এটি তোমরা উত্তরটা কেমন করে দেবে? আগে তুমি লিখে নাও, এখানে আমার আছে পি ভেল নট পি, ফার্স্ট ব্র্যাকেট, ভেল পি ডট নট পি। এবার আমরা সেই একই পদ্ধতিতে চলে আসছি। এখানে তোমার আমাদের বিভাগ খ, এখানে প্রশ্ন লিখতে হবে যে কোনো দুটোর জন্য দেখো তোমরা 4টে অপশন পাচ্ছ। এই 4টে অপশনের থেকে তোমরা বেছে নেবে 2টো। আমাদের সেট 1-এর 1 নম্বরের যে আলোচনাগুলো ছিল, সেখানেও 5টা প্রশ্ন লিখতে হবে, সেখানে রয়েছে আমার 10টা প্রশ্ন। এই প্রশ্নের সঙ্গে পরের প্রশ্ন দেখো অনেকটা ওভারল্যাপ হয়ে রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে টটোলজিক্যাল স্টেটমেন্ট, আমাকে দৃষ্টান্ত সহ শতসত্য বচনাকার দেখাতে বলেছে। শত মিথ্যা বচনাকারের দৃষ্টান্ত দাও। প্রথম প্রশ্নগুলো আলোচনার সময় এটা আমরা পেয়েছি। পরে বলেছে বচনাকারটির সত্য মূল্য নির্ণয় করো, পি ভেল নট পি, পি ডট নট পি। তাহলে এই অংশটা করার সময় কেমন করে করবে এটা একটু বলে দিই। পি ভেল নট পি, ভেল পি ডট নট পি। দেখো এখানে একটা মাত্র কম্পোনেন্ট রয়েছে আমার পি, তাহলে টি আর হচ্ছে এফ, একবার সত্য হবে একবার মিথ্যা হবে। তুমি ভাগ করে নাও, পি এর মানটা বসাও টি, এখানে নট পি, তাহলে এটা এফ হয়ে যাবে। এখানে পি এর মান রয়েছে এফ, এখানে নট পি, এটা হয়ে যাচ্ছে টি। তাহলে ভেলের এই অনুসারে কি হবে, টি এফ এ হচ্ছে টি, এফ টিতে হচ্ছে টি। আচ্ছা, এখানে পি এর মান বসাও টি, এখানে নট পি রয়েছে এফ, এখানে হচ্ছে টি, একবার টি হয়েছে এবার এফ হলো, তাহলে নট পিটা হয়ে যাচ্ছে টি। তাহলে এবার দেখো টি এফ এ হচ্ছে এফ, আমার এখানে ডট রয়েছে, এফ টিতে হচ্ছে এফ। এবার এই দুটো অংশকে নিয়ে তুমি ভেলের মানটা এখানে বার করছো, তাহলে টি আর এফ এটা
হচ্ছে আমার টি, এরপরে হচ্ছে টি আর এফ, এটাতেও হচ্ছে টি। তাহলে বচনাকারের উত্তর যেটা আমি পাচ্ছি সেটা কিন্তু আমার হয়ে যাচ্ছে শতসত্য। স্যারকে আমি একটু বলবো, স্যার এই জায়গাটা ওদের আরেকবার একটু পরিষ্কার করে বলে দিন। হ্যাঁ ম্যাডাম একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের এরকমই একটা স্টেটমেন্ট ছিল কোশ্চেন ব্যাংকে বা আজকে মডেল কোশ্চেনে, এই যে পি ভেল, পি ভেল কালপি ভেল পি ডট কালপি, এইটার ভ্যালু বের করতে বলেছে এবং দেখা যাচ্ছে যে এগুলো সব স্মল লেটার, তার মানে একটা স্টেটমেন্ট ফর্ম লেখাই আছে, স্টেটমেন্ট ফর্ম বচনাকার। তাহলে এখানে তো আমাদের ভ্যালু অ্যাসাইন করতে হবে, ভ্যালু বলে দেওয়া নেই। মানে কোনো সময় যখন ভ্যালু বলে দেওয়া থাকবে, আমাদের প্রিভিয়াস একটা এক্সাম্পলে দেখলাম বলা ছিল পির ভ্যালু ট্রু, এখানে ভ্যালু বলে দেওয়া নেই। বলে দেওয়া নেই মানেই হচ্ছে আমাদের এখানে একটা ট্রুথ টেবিল ফ্রেম করে নিতে হবে। দেখবো কি কটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে যে মানে এই এখানে মোট একটাই ভেরিয়েবল আছে, সেটা মানে এইভাবে ইউজ হয়েছে। তাহলে একটা ভেরিয়েবলের জন্য ট্রুথ ভ্যালু কি হবে, ট্রু আর ফলস। আমরা প্রত্যেকটা জায়গায় তার মান বসালাম এবং একদম সচেতনভাবে যেটা কাল আছে তার মানটা কালের তলায় বসালাম, দিয়ে এটা একটা ফার্স্ট ব্র্যাকেট, এটা একটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এই যে ভেল বা ডিসজাংশন, এটা দুটো কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট বা এই একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট ফর্মটা আবার একটা ডিসজাংক্টিভ ফর্ম, এটা কনজাংক্টিভ ফর্ম। এবার এটা যেহেতু ভেল, এখানে অন্তত একটা ট্রু হলেই কিন্তু তার মানটা হবে ট্রু। তাহলে এখানে যেহেতু অ্যাটলিস্ট ওয়ান ট্রু, তাহলে ট্রু, অ্যাটলিস্ট ওয়ান ট্রু, তাহলে ট্রু। তাহলে এই রোতে রেজাল্ট এসছে এটা। আর পরবর্তী এটা একটা কনজাংক্টিভ স্টেটমেন্ট ফর্ম, এটার মান এসছে ফলস। এবার এই দুটো যেহেতু একটা স্টেটমেন্টের ফর্মের দুটো কম্পোনেন্ট, তাহলে এই ভেলের মান কি হবে, অ্যাটলিস্ট ওয়ান ডিসজাংক্টিভ ট্রু, দ্যাট উইল বি ট্রু, and if both the disjunctive false, then the disjunctive statement form will be false. So true and false, একটা ট্রু একটা ফলস, তাহলে ট্রু হবে। একটা ট্রু একটা ফলস, তাহলে ট্রু হবে। সুতরাং আমরা রেজাল্ট পেলাম এই স্টেটমেন্ট ফর্মটার ভ্যালু ট্রু। কেন না, মানে রেজাল্টগুলি সমস্ত ট্রু এসছে। এবার যেহেতু এটা বলাই ছিল স্টেটমেন্ট ফর্ম, তাহলে আমরা কিন্তু এখানে লিখবো দ্য গিভেন স্টেটমেন্ট ফর্ম ইজ টটোলজি। কেন না, ট্রু আর ফলস স্টেটমেন্ট হয়, সেগুলো আইডেন্টিফাই করবো কি করে, ক্যাপিটাল লেটার দিয়ে। স্মল লেটার দিয়ে হয় স্টেটমেন্ট ফর্ম। স্টেটমেন্ট ফর্মের ক্ষেত্রে সব কটা ভ্যালু ট্রু আসলে তাহলে হবে স্টেটমেন্ট ফর্ম ইজ টটোলজি। এটা স্টেটমেন্ট ফর্ম ইজ টটোলজি। ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যারকে। এই যে রেজাল্টটা স্যার লিখতে বললেন, তোমরা লিখছো টটোলজি, বাংলায় শতসত্য। শতসত্য। আচ্ছা, এখানে একটা জিনিস এখানে দেখানোর, যেখানে মানটা বলে দেওয়া আছে, যে আমার এখানে বলা আছে যে বচনাকারটির সত্য মূল্য নির্ণয় করো। এবার পি এর মান কিন্তু বলা ছিল না, তখন আমি এটা ইও হতে পারে এফও হতে পারে, আমরা ধরে নিয়ে কাজ করলাম। যদি আমার বলা থাকতো পি সত্য, তখন কিন্তু তোমাকে পি এর মানগুলো বসিয়ে নিয়ে শুধু একটা লাইনেই উত্তরটা করে দিতে হবে। এইভাবে কিন্তু আমাকে ধাপে ধাপে এগোতে হবে। আচ্ছা, পরের যে প্রশ্নটি আছে দেখো, বচনাকারটির সত্য মূল্য নির্ণয় করো, এটা তো আমার করে দেওয়া ছিল। তার পরেরটা কিন্তু আমার একটা বাক্যতে দেওয়া রয়েছে, বাংলায় রয়েছে, যদি কেউ অহিংসক হয় তবে। আচ্ছা, if one work hard then he reached the goal. আচ্ছা আচ্ছা, এখানে দেখো যেটা রয়েছে, স্যার একটু বলুন এই এটা দিয়ে। হ্যাঁ, মানে এটা হচ্ছে যদি কেউ পরিশ্রমী হয় তাহলে সে লক্ষ্যে পৌঁছাবে। এই হলো একটা, মানে এটা একটা কন্ডিশনাল প্রপোজিশন, ইফ দেন যেহেতু আছে। তাহলে এটার দেখি ম্যাম, এটা তাহলে এটাকে সিম্বল করলে হবে, এটাকে সিম্বল করলে হবে পি ইমপ্লিকেশন কিউ। সিম্বল ইউজড লিখবো, আমি পি ধরলাম, ইফ ওয়ান ওয়ার্ক হার্ড, আর দেনের জায়গায় ইমপ্লিকেশন রিচ দ্য গোলের জন্য কিউ লিখলাম। তাহলে আমি পি ধরলাম, কিউ কাকে ধরলাম, লিখলাম, সংকেত ব্যবহার। এইবার এর ভ্যালু বলো। এর ভ্যালু বলার সময় দেখা যাবে কি, যে আমরা এখানে একটারও ভ্যালু বলা নেই। তার ভ্যালু বলা নেই মানে কি, তাহলে এটা নিশ্চয়ই কি হবে, ভ্যালু আমাদের ট্রুথ টেবিল করে নিতে হবে। তার ট্রুথ টেবিল করলে দুটোর ভ্যালু যা হবে সেই ভ্যালু দিয়ে বেরোবে। এইবার এখানে একটা গল্প দেখো, এইমাত্র আমি আগে বলেছি যে হয় ট্রু স্মল লেটার দিয়ে হলে হয় সেগুলো ট্রু বেরোবে, আর ক্যাপিটাল লেটার দিয়ে হলে হয় সেগুলো রেজাল্ট ট্রু হবে অথবা ফলস হবে। বলেছে স্টেটমেন্ট ফর্ম, এই জন্যই এই এক্সাম্পলটা তোমাদের সামনে রাখা। তাহলে আবার এখানে দুটোর জন্য চারটে রো হবে,
আচ্ছা, যেহেতু বলেছে স্টেটমেন্ট ফর্ম, তাহলে অবভিয়াসলি এগুলো হবে স্মল লেটার, এগুলো অবশ্যই হবে স্মল লেটার। তাহলে আমাদের চারটে রো হলো ট্রু ফলস ট্রু ফলস ট্রু ট্রু ফলস ফলস। তাহলে পি এর মান কি হলো? ট্রু ট্রু ফলস ফলস। কিউর মান ট্রু ফলস ট্রু ফলস। আমরা সিম্বল করার সময় এরকম লিখেছিলাম, কিন্তু খেয়াল রাখতে হবে, তোমাদের জন্য এটা করানো হলো, যেটা ফর্ম দেওয়া আছে তার মানে এটাকে তোমাকে স্মল লেটারেই ধরতে হবে, তুমি এটাকে ক্যাপিটাল লেটার ধরতে পারবে না। বলে কেন? এটাই তো দেখাচ্ছি। ট্রু এ কি হবে? ট্রু। ট্রু ফলসে কি হবে? ফলস। ফলস দিয়ে কি হবে? ট্রু। ফলসে কি হবে? ট্রু। একটু আগে আমরা পড়ানোর সময় বলেছি স্টেটমেন্টের ভ্যালু হয় ট্রু আসবে অথবা ফলস আসবে, তাহলে এখানে তো ট্রু ফলস মিশিয়ে এসছে, তাহলে কি আমি ভুল করে চলে? না, অ্যাকচুয়ালি এটা বলা ছিল স্টেটমেন্ট ফর্ম। স্টেটমেন্টের দুটো ভ্যালু হয়, ট্রু আর ফলস। স্টেটমেন্ট ফর্মের তিনটে ভ্যালু হয়, টটোলজি, সেলফ কন্ট্রাডিক্টরি, কন্টিনজেন্ট। তাহলে এখানে এর ভ্যালু কি বেরোলো? ট্রু ফলস ট্রু ট্রু। তাহলে ট্রু ফলস মিলিয়ে তাহলে কি হবে? এই স্টেটমেন্ট ফর্মটা হবে কন্টিনজেন্ট বা সাপেক্ষ সত্য, আপেক্ষিক সত্য, তাই তো? অনির্দিষ্ট মান। অনির্দিষ্ট। স্যার খুব সুন্দর এটা দেখিয়েছেন যে যদি কেউ পরিশ্রম করে তাহলে অবশ্যই সে সফলের চূড়ায় চলে যাবে, সফলতা লাভ করবে, সেটার সিম্বলাইজ করছো প্রথমে, তারপরে তুমি এই সত্য সারণীর আকারের সাহায্যে এটা দেখাচ্ছ। আমার এখানে সত্য মিথ্যা মেশানো অবস্থায় এসছে, তখন আমি এটাকে বলছি কিন্তু অনির্দিষ্ট মান। আচ্ছা, মডেল কোশ্চেন পেপারে তোমরা এই সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন পাবে। আমাদের প্রতিটা চ্যাপ্টার ধরে কিন্তু সাপোর্টিং প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে দেখে নিয়ে তোমরা সলভ করবে। যেমন এরকম হতে পারে, যদি কেউ অহিংসক হয় তাহলে মনে সে শান্তি পাবে। এইভাবে সিম্বলাইজগুলো লক্ষ্য করবে, অনেকগুলো সেখানে আমাদের প্রশ্নে আছে। এবার আমি চলে যাচ্ছি স্যার 3 নম্বর প্রশ্নে আসি। আমার এখানে বলেছে যে এনি 2 কোশ্চেন ফ্রম 4 কোশ্চেন। আমার এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4টে প্রশ্ন রয়েছে। এই এতক্ষণ আমরা ওয়েস্টার্ন লজিকের পার্টটা নিয়ে বলছিলাম। এবার বিভাগ ক্ষয়ে আমাদের ওয়েস্টার্ন লজিকে রয়েছে, আর রয়েছে কিন্তু কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি। সেখানে দেখো যে প্রথম প্রশ্নটা রয়েছে যে অহিংসা কথাটির সদর্থক এবং নঙর্থক ব্যাখ্যা, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্স অফ অহিংসা। তারপরে 2 নম্বরে রয়েছে এক্সপ্লেন অহিংসা ইজ দ্য নেচার অফ ম্যান, যে অহিংসা হলো মানুষের প্রকৃতি। তারপরে রয়েছে যে ব্যাখ্যা করো অহিংসা এবং সত্য, অহিংসা এবং সত্যাগ্রহ। এই যে প্রশ্নগুলো রয়েছে আমাকে লিখতে হবে কিন্তু 3 নম্বরের মতো করে। আমাদের যে বইয়ের যে আলোচনাগুলো আছে সেখান থেকে তোমরা পড়ে নিয়ে জাস্ট পয়েন্ট আউটগুলো করা, এগুলো দেখে নিয়ে সেইভাবে কিন্তু লিখবে। আর একটা কথা এখানে বলি, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফিতে আমরা পড়ব গান্ধীজি, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে 3 জনের বক্তব্যগুলো আমরা পড়ব, সেই বক্তব্যগুলো পড়ার সময় পাশে ছোট ছোট করে নোট করে নেবে। আমাদের কর্মযোগের যে ভিডিও বেরিয়েছে, মানবতাবাদের যে ভিডিওটি আমাদের কাউন্সিল থেকে প্রকাশ করা হয়েছে, যে সেখানে দেখবে জীবভাব, বিশ্বভাব, কর্মযোগ, নিষ্কাম কর্ম অংশগুলো কিন্তু হাইলাইট করে বলা আছে। এইভাবে ছোট ছোট অংশগুলোকে তোমরা চিহ্নিত করে নিয়ে নিজেরা সেই জায়গাগুলোকে ভেবে নেবে তুমি 3 নম্বরের প্রশ্ন এলে কেমন করে লিখবে। আর 3 নম্বরের সঙ্গে যদি তোমার ওটা 6 নম্বরের প্রশ্নের দিকে যায়, তাহলে ওটার সঙ্গে আর কি কি পয়েন্ট তুমি ব্যাখ্যা করবে সেটা একটুখানি ছকের মধ্যে করে নেবে। আমি এই ক্ষেত্রে স্যারকে বলবো ওদের যদি আর কিছু পয়েন্ট দেওয়া যায় বা ওরা আর কিভাবে এগোবে সেটা আপনি একটু ব্যাখ্যা করুন। হ্যাঁ, ম্যাডাম তো ক্লাসে এইগুলো ডিটেলস আলোচনা করেছেন। আমি 3 নম্বরের মাথায় রাখতে হবে যে এই কোশ্চেনগুলো কিন্তু 4টে প্রশ্ন দেওয়া আছে, 2টো অ্যান্সার করতে হবে, এবং মাথায় রাখতে হবে 3 নম্বরের জন্য ঠিক কতটুকু লিখব। মানে প্রথম প্রশ্ন যেটা, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। ম্যাডাম তো তোমাদের এইগুলো ক্লাসে করিয়েছেন যে অহিংসা কথাটির সদর্থক এবং নঙর্থক অর্থ কি। গান্ধীজির একটা লাইন মাথায় রাখতে হবে, ট্রুথ ইজ গড অ্যান্ড নন ভায়োলেন্স ইজ দ্য মিনস অফ অ্যাটেনিং গড। আসলে গান্ধীজি হলেন একজন ভাববাদী আইডিয়ালিস্টিক ফিলোসফার, স্পিরিচুয়ালিস্টিক,
এবং সমাজবাদী, মানব কল্যাণবাদী, মানবতাবাদী। তার মানে তার দর্শনে সবসময় মানুষের জয়গান আর মানুষ কিভাবে মানুষের উৎকর্ষ সাধন কিভাবে হবে সেই কথাগুলি বলবেন। এবং তাতে করে দেখা যাবে উনি হয়তো ওনার মতো করে একটি পন্থার কথা বলেছেন। আমরা যেমন দেখতে পাচ্ছি অহিংসা ওনার যে এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ছিল সেগুলির মধ্যে আছে অহিংসা, সর্বদয়, সত্য, এই সমস্ত। আমরা দেখছি যে অহিংসা কথাটা সদর্থক আর নঅর্থক। সাধারণত লোকে আমরা বাচ্চা কাচ্চাদের মধ্যে এরকম শুনি যে দাঁতের বদলে দাঁত, মানে এটা এই স্টেটমেন্টটা শুনে কি মনে হয়? এই স্টেটমেন্টটা কি এক্সপ্রেস করছে? হিংসা এক্সপ্রেস করছে। তাহলে অহিংসা শব্দটা দুটো অর্থ আছে, নঅর্থক অর্থ, সদর্থক অর্থ। নঅর্থক কথার মানে কি? না অর্থাৎ আমরা কি করব না, আর হ্যাঁ হচ্ছে কি করব। তাহলে গান্ধীজির আলোকে আমি 4-5টা পয়েন্টস বলছি, এগুলোই তোমরা মাথায় রাখবে লেখার জন্য, যে সদর্থক মানে কি আর নঅর্থক মানে কি। সদর্থক মানে হচ্ছে যে অহিংসা মানে হিংসা না করা। বলে হিংসাটা কি? কাউকে কটু কথা বলাও হিংসা, কাউকে আঘাত করাও হিংসা, কাউকে মনোব্যথা দেওয়াও হিংসা। অর্থাৎ কায় মনোবাক্যে কারো প্রতি শত্রুতা জ্ঞাপন না করা হচ্ছে অহিংসা। তাহলে না করা, তাহলে এটা নঅর্থক অর্থ। আর কি না বলছে? অহিংসা মানে এই না আমি ভীরু না, কিন্তু অহিংসা মানে এই ধরো 2 নম্বর পয়েন্ট, অহিংসা কিন্তু একটি ভীরুতা নয়, কাপুরুষতা নয়। অহিংসা হচ্ছে জ্ঞানের বোধোদয়। আচ্ছা, তার মানে অহিংসা মানে ভীরুতা নয়, এটা একটা নঅর্থক দিক। অহিংসা মানে কাপুরুষতা নয়, আমি পারছি না বলে অহিংস হয়েছি, এরকম ব্যাপার নয়। 3 নম্বর, অহিংসা মানে হচ্ছে গর্ববোধ থেকে, অহংবোধ থেকে দূরে থাকা। কারণ কি? অহং বা গর্ববোধ আমাদেরকে কি করে? প্রতিযোগিতায় লিপ্ত করে, হিংসায় লিপ্ত করে। তাহলে 3 নম্বর পয়েন্টে আমরা আমি যে পয়েন্টগুলো বলছি, পয়েন্টগুলো যে অনেক লিখতে হবে তা না, তোমরা জাস্ট এগুলো টাচ করবে। পরীক্ষার খাতায় কিন্তু পরীক্ষক চান যে তুমি যে বিষয়টার উপরে উত্তর লিখছো সেই বিষয়ের কনসেপ্টটা কতটা তোমার মাথায় আছে। বেশ, তাহলে 3 নম্বরে হচ্ছে তাহলে গর্ব এবং অহংবোধ না করা, ওই যে না করা, তাহলে এটাই হচ্ছে অহিংসার আরেকটা অর্থ। 4 নম্বরে হচ্ছে অহিংসা মানে আত্মস্বীকৃতি বা প্রশংসার জন্য বশবর্তী হয়ে কোনো কিছু না করা, কারণ এই কাজগুলো থেকেই কিন্তু হিংসা জন্ম নেয়। 4 নম্বর, দৈনন্দিন জীবনে মানবিকতা, ধৈর্য, দয়া, ক্ষমা, সিম্প্যাথি এই সমস্ত জায়গার আচার আচরণের মধ্যে আমাদের কোনোভাবে ক্রূরতা বা নিষ্ঠুরতা বা হিংসার ভাব পোষণ না করা। অর্থাৎ ক্রোধ, স্বার্থ বা অভিপ্রায় বশত কোনোভাবেই কাউকে আঘাত না করা। এই হলো এই না করা হচ্ছে নেগেটিভ অর্থ। তাহলে পজিটিভ কি? না তো হয়ে গেল। পজিটিভ অর্থ হলো আমাদেরকে সমস্ত রকম অমঙ্গল বা অশুভের ঊর্ধ্বে মানসিক জীবনযাপন করা, সামাজিক জীবনযাপন করা, নিজেকে উত্তোলন করা, সমাজকে উত্তোলন করা। আচ্ছা, আর অন্যকে কোনোভাবেই তাহলে অন্য আঘাত করবো না। তাহলে কি করব? অন্যের প্রতি সিম্প্যাথেটিক হওয়া, এমপ্যাথেটিক হওয়া, সহানুভূতিশীল হওয়া, দয়া প্রদর্শন করা, অন্যের বিপদে ঝাঁপানো। অর্থাৎ জীবনে ভ্যালু অ্যাড করা, ভ্যালু অ্যাড করা। কেন না? গান্ধীজির বক্তব্য হচ্ছে যে জগতের সব কিছু গান্ধীজি কেন, আর অনেকেই বলেছে তো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হ্যাঁ, সুতরাং জীবনে ভ্যালু অ্যাড করা একদম অহিংস পথে, এই হচ্ছে নঅর্থক অর্থ। মনে হতে পারে তাহলে মাছ মাংস খাবো না, গাছেরও প্রাণ আছে। সেক্ষেত্রে কিন্তু দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে কিন্তু আমরা এইটা অনেকটা অতটা কঠোরভাবে মানতে পারি না, হয়তো অনেকেই এটা তাদের প্র্যাকটিসের মধ্যে রাখেন। বেশ, কিন্তু ধরো জলাতঙ্ক রোগগ্রস্ত কুকুর বা ডেঙ্গু ছড়ানো মশা, সেক্ষেত্রেও কি আমরা অহিংস হব? নিশ্চয়ই আমরা অহিংস হব না। অর্থাৎ এই 3 নম্বরের অ্যান্সারগুলিতে তুমি 4-5টা সুন্দর লাইন লিখলে সদর্থক অর্থ কি, 4-5টা সুন্দর লাইন 3টে লাইন লিখলে নঅর্থক অর্থ কি, ঠিক তলায় একটা তোমার মতো করে কমেন্ট 2টো লাইন লিখবে, দেখবে পরীক্ষক খুশি হয়ে যাবে যে বিষয়টার উপরে ছেলেটা কিন্তু বা মেয়েটি কিন্তু ভেবেছে। 2 নম্বর হচ্ছে অহিংসা ইজ দ্য নেচার অফ ম্যান। এটা তো আমরা ভারতে বাস করি, এখানে উপনিষদ, বেদ, বেদান্ত খুললে কোথাও পাবো আমরা অমৃতের পুত্র, হ্যাঁ, কোথাও পাবো জীব ব্রহ্মৈব না পরো, হ্যাঁ, আর মহাত্মা গান্ধীও ভাববাদী এবং বেদান্ত দর্শনে বিশ্বাসী, উপনিষদে বিশ্বাসী। হ্যাঁ, আমরা সবাই যদি
এক বিশ্বাত্মার অঙ্গ হই, তাহলে সবার মধ্যে একই সত্তা বিরাজমান, তাহলে সবার মধ্যে কিন্তু সুপ্ত আকারে আছে। সেই সুপ্ত আকারটাকে কি করতে হবে? প্রকাশিত করা। কিভাবে প্রকাশিত করব? না, বাই নেচার হচ্ছে আমাদের ডিভাইন চরিত্র, মানে ডিভাইনগতভাবে আমরা কিন্তু আমাদের নেচার কিন্তু অত্যন্ত ভালো, কিন্তু আমরা কোনো কারণে, লোকে বলে না করতাম না ওরকম, রেগে গেলাম তাই করলাম, মাত্র ঝোঁকের মধ্যে হয়ে গেল তাই করলাম। তার মানে কি, মনে মনে বিশ্বাস করি যে আমার এটা করা উচিত না, কেউই বিশ্বাস করে না তার হিংসা করা উচিত। তার মানে বাই নেচার আমরা কিন্তু এরকম। মানুষের অন্তরে যে ঐশ্বরিক শক্তি আছে তার প্রকাশ। আর হিংসা কি করে? হিংসা একমাত্র অস্ত্র যা পশুকে মানুষ থেকে পৃথক করে। পশুর সঙ্গে মানুষের পার্থক্য কি? আমরা বিজ্ঞের মতো বলি, এবং ওটা একটা মানে মৌলিক ধর্মের কথা বলি যে বুদ্ধিবৃত্তির জন্য মানুষ আর মনুষ্যত্বর প্রাণী আলাদা, কিন্তু ব্যবহারিক জীবনে আমরা লোকে কি বলি, যে কাউকে কি বলি যে কি নিষ্ঠুর, পুরো পাশবিক প্রবৃত্তি। অর্থাৎ হিংসা হলে তাকে লোকে ইন্ডিকেট করে ওর পাশবিক প্রবৃত্তি আছে, মানে এটা এভাবে আমরা কথা শুনতে পাই। তার মানে কি, আমাদের এই পাশবিক প্রবৃত্তি বা হিংসাই কিন্তু আমাদেরকে মনুষ্যত্বর প্রাণীর জগৎ থেকে এক করে দেয়, পাশবিক প্রবৃত্তি আছে বলে। তাহলে আমরা যে পাশবিক প্রবৃত্তি থেকে আমরা যে পাশবিক প্রবৃত্তিযুক্ত নই, সেই ব্যাপারটা আমাদের জাগাতে হবে। আর দয়া, ধর্ম, ক্ষমা, ধৈর্য, করুণা, নৈতিকতা, এগুলো আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। কীভাবে অভ্যাসে পরিণত করতে হবে? না, এটাই আমাদের নেচার, আমাদের যা নেচার, সেই নেচারটার পরিস্ফুরণ বা জাগরণ ঘটাতে হবে। আপনি কিছু বলবেন? বলুন। স্যার খুব সুন্দর করে তোমাদের এ এবং বি এর পার্টটা বললেন। এই এ আর বি পার্টের মধ্যে কিন্তু সি আর ডি এর উত্তরটা রয়ে গেছে। এখানে দেখো অহিংসা অ্যান্ড ট্রুথ রয়েছে, অহিংসা অ্যান্ড সত্যাগ্রহ রয়েছে। এই সত্য কিন্তু একটা শক্তি, আমাদের সত্যাগ্রহ আমাদের আত্মশক্তি, নৈতিক শক্তি। এবার এই যে আলোচনাটা স্যার জাস্ট ছুঁয়ে গেছেন, এই জায়গাগুলো তোমরা একটু বইয়ের সঙ্গে নিজেরা দেখে নিয়ে পয়েন্টগুলোকে তৈরি করে নাও। স্যার ঠিক আছে ওদের ক্ষেত্রে? এইভাবে একদম 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 একদম। আচ্ছা, পরের প্রশ্নে না, পরের দুটো কি আর বলবেন কিছু? ওই অহিংসার সত্য, অহিংসা ও সর্বদয়, সত্যাগ্রহ ব্যাক করতে হবে। পরে হ্যাঁ, না আরো আরেকটা ব্যাক করতে হবে। হ্যাঁ, এই যে আচ্ছা, অহিংসা এবং সত্য, এখানে সত্য যে শক্তি, সেটা অহিংসার যে আলোচনা স্যার করলেন সেই পয়েন্টটাকে তোমরা দেবে, তার সঙ্গে সত্যের অংশকে তোমরা একটু ছুঁয়ে যাবে। এখানে কি আর কিছু বলার প্রয়োজন? না, ঠিকই আছে। মানে ব্যাপারটা এরকম যে এই সত্য, গান্ধীজির বক্তব্য হচ্ছে যে নো ওয়ান ইজ গড আদার দেন ট্রুথ, মানে সত্য নিজেই ঈশ্বর, মানে সত্য নিজেই ঈশ্বর। এবং আমরা মানে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট এন্ড হচ্ছে সত্যে পৌঁছানো, ওটাই হচ্ছে এন্ড বা গোল। আর মিনস হচ্ছে অহিংসা, অর্থাৎ অহিংসার পথে আমরা সত্যে পৌঁছাতে চাইছি। সেক্ষেত্রে ম্যাডাম একদম ঠিকঠাক বলে দিয়েছেন, ওগুলো থেকেই উত্তর লেখা যাবে, কারণ তোমাদের এই 4টা থেকে 2টো অ্যান্সার করতে হবে। যেটা তোমাদের জানা দরকার মানে সেটা হলো অন্যের যে মানসিকতা, অন্যের যে রিচুয়াল, অন্যের যে ধর্ম, তার মূল মর্মটা বোঝার চেষ্টা করা, তার প্রতি সহানুভূতিশীল হওয়া। অর্থাৎ তোমারটা অন্যের উপর চাপানো না, তুমি তারটাকেও ফলো করো, তার মানে তারটাকেও ফলো না, অনুভব করার চেষ্টা করো, ঠিক আছে? বৈরিতা নয়। অহিংসা এবং সত্য হলো। এবার এই আলোচনাগুলোর সূত্র ধরে তুমি চলে এসো সত্যাগ্রহতে। একদম। এই সত্যাগ্রহ কিন্তু আমাদের কাছে একটা আত্মশক্তি। এই আত্মশক্তিটা কি? এটা কোনো দৈহিক শক্তি নয়, এটা একটি নৈতিক শক্তি, এবং এই শক্তির বলে তুমি সত্যাগ্রহী হয়ে তুমি এগিয়ে যেতে পারছো। এটা একটা সার্বজনীন শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে অহিংসার আলোচনা এসছে, সত্য এলো, সত্যাগ্রহ বলা হলো। তাহলে এইটা গান্ধীজির এই যে আলোচনাগুলো, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব কোথায়? না, আমাদের মধ্যে অনাত্মীয়, কে যুবক, কে বৃদ্ধ, শত্রু, মিত্র, এখানে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। স্যার আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে আমরা কিন্তু সকলেই এক জায়গায় একই ব্রহ্মের অন্তর্ভুক্ত, সেই আলোচনায় কিন্তু ঘুরে চলে আসছে। তোমরা বইয়ের সঙ্গে একটু মিল রেখে দেখে নিয়ে পড়াগুলোকে এগিয়ে নিয়ে যাও। এরপরে এক মিনিট, ওই
একটুখানি তোমাদেরকে বলে দিই, ম্যাডাম সুন্দর গুছিয়ে বলে দিয়েছেন। ওই অ্যাকচুয়ালি সত্যাগ্রহটার একটু মিনিং দেবে। সত্য তো ট্রুথ বুঝলাম, সত্যাগ্রহ মানে হচ্ছে সত্যকে এক্সারসাইজ করা, অনুশীলন করা। মানে বই নিয়ে গিয়ে আলমারিতে ফেলে রাখলে আমি আমার বোধোদয় হবে না। সত্য ঠিক, সত্য সুন্দর এই বিজ্ঞাপন দিলে হবে না। সত্যকে নিজেদের কর্মজীবনে, বাস্তব জীবনে এক্সারসাইজ করা, অর্থাৎ সত্যের সাথে জীবনযাপন করা। তো যেহেতু এটা কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, তার মানে এটা কিন্তু আমাদের জীবনের এবং ঘটনাচক্রের সঙ্গে জড়িত। মানে তোমাদের এটা মানে মনে করাতে হবে, মনে রাখবে যে গান্ধীজি যে ওই 2-3টে বিষয়, সেটা হলো 1920-তে অহিংসা আন্দোলন, সেখানেও কিন্তু উনি ওই অহিংস পথ আন্দোলন এবং সত্যকে প্র্যাকটিস করেছে, এই জন্য সত্যাগ্রহ। 1930 সত্যাগ্রহ এবং আইন অমান্য আন্দোলন, 1942-এ সত্যাগ্রহের সঙ্গে ভারত ছাড়ো আন্দোলন, যে কারণে চৌরি চৌরা ঘটনার পরে উনি আন্দোলন সহিংস রূপ নিয়েছিল বলে, তার মানে উনি সত্যভ্রষ্ট হলেন, তিনি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। এবং সর্বোপরি 1986 সালে যে জাতি দাঙ্গা, তখনও কিন্তু উনি অহিংস পথে সত্যকে ধরে রাখতে চাইছিলেন। এই বিষয়গুলো তোমরা মনে রাখবে। তোমরা বাজারে যে সমস্ত বই পাওয়া যায়, কাউন্সিলে যে সমস্ত টিভি নম্বর পাওয়া বই আছে, বা কাউন্সিলের প্রকাশিত বই থাকলেও আছে, প্রকাশিত বই আছে, তোমরা ওখানে অনেক ডিটেলসে পাবে। আমরা তোমাদেরকে একটু হিন্টস দেওয়ার চেষ্টা করলাম যে কোন জায়গাগুলো তোমরা নক করবে, কোন জায়গাগুলো তোমরা ওখানে ইনক্লুড করার চেষ্টা করবে। নেক্সট আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন। ম্যাডাম 4 নম্বরের যে প্রশ্ন রয়েছে, সেখানে 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 6, এবারে প্রশ্নের মানটা কিন্তু বেড়ে গেল 6। এই প্রশ্নগুলোর মধ্যে 3 করে ভাগ করে দেওয়া রয়েছে, আবার কোনোটাতে আমার সম্পূর্ণ 6 করেই কিন্তু রয়েছে। এবার এই যে প্রশ্ন আমি যখন লিখব, তখন লেখার সময় দেখতে হবে আমি কোন বিষয়ের প্রশ্নটা লিখছি। যখন তুমি ইন্ডাকটিভ লিপ, আরোহমূলক লাভ কাকে বলে লিখছো, তখন একদম টু দা পয়েন্টে চলে এসো। আরোহমূলক লাভ কাকে বলে তুমি লেখো। বৈজ্ঞানিক আরোহ অনুমানের স্তরগুলো কী কী বর্ণনা করো, স্তরগুলোর নামগুলো পরপর লিখে নাও, দিয়ে সেটাকে ছোট করে বর্ণনা করো। তারপরে প্রশ্ন রয়েছে কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি। না, আচ্ছা, ওই সকালে বললেন না আপনি। আচ্ছা, এরপরে প্রশ্নটা রয়েছে, আমার বলতে একটু ভুল হলো, যে মিলস মেথড অফ এগ্রিমেন্ট। এখানে দেখো রয়েছে ডেফিনেশন, সিম্বলিক এক্সাম্পল অ্যান্ড কংক্রিট এক্সাম্পল। এই জায়গাটা একটু বলি। আমাদের এই যে অন্যই পদ্ধতি এখানে বলছে, এই মিলের যে 5টা পরীক্ষামূলক পদ্ধতি আছে তোমরা জানো, অন্যই পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্যই ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি। আমাদের সিলেবাসে আছে। এই 5টা পদ্ধতি আলোচনা আমাদের ভিডিওতে করা হয়নি। তার আগের অপসারণের সূত্র থেকে কিভাবে পদ্ধতিগুলো আসবে, স্যারের বক্তব্য সেখানে বলে দেওয়া আছে, স্যার আলোচনা করেছেন এখানে। তা আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটির ক্ষেত্রে যে মেথড অফ এগ্রিমেন্ট, তোমরা বই পেয়েছো, বইতে পড়েছো, এখানে তুমি মিলের সূত্রটিকে আগে লেখো। মিলের সূত্রটি লিখে নাও। মিলের সূত্রটি লেখার পর তুমি চলে যাও সিম্বলিক এক্সাম্পলে। দেখো ওখানে অনুবর্তী ঘটনা, পূর্ববর্তী ঘটনা বলে বইতে আমার সাংকেতিক উদাহরণ দেওয়া রয়েছে। তাহলে সেটিকে লেখো, লেখার পর ব্যাখ্যা করে বলে দাও। এরপরে চলে এসো একেবারে বাস্তব উদাহরণে। তাহলে আমার এই 3টে পার্ট লিখলে কিন্তু 6 নম্বর তোমার হচ্ছে। তুমি মনে মনে ভাগ করে নাও যে 6 নম্বরের জন্য আমার কি কি রয়েছে জিনিসগুলো। আমাদের এইভাবে কিন্তু মিলের পদ্ধতিগুলোকে এগোতে হবে। বইতে দেখবে পদ্ধতিগুলোর ডেফিনেশন, সিম্বলিক এক্সাম্পল, কংক্রিট এক্সাম্পল ছাড়াও কিন্তু আমাদের সেখানে রয়েছে দোষ আছে, গুণ আছে এবং বৈশিষ্ট্যও বলে দেওয়া আছে। ওগুলো একটু পড়ে রাখবে। স্যারকে আমি বলবো এই পদ্ধতি সম্পর্কে বলার আগে এই প্রশ্নটি একটু হাইলাইট করুন। দেখো, ডিফাইন ইন্ডাকটিভ লিপ, গল্পটা শোনো। 5 জন মানুষের জলাতঙ্ক রোগ হয়েছে, আর 5 জন মানুষকেই মানে খুঁজে দেখা গেল যে কুকুর কামড়েছে, সে কুকুরগুলো ছিল কালো। এবার ঠিক করা হলো, তাহলে সিদ্ধান্ত করা হলো কালো কুকুরের কামড় হচ্ছে জলাতঙ্ক রোগের কারণ। তা তো নয়, সে কারণ তো অন্য কিছু। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ইন্ডাকটিভ লিপ মানে হচ্ছে আরোহাত্মক ঝুঁকি। কেন ঝুঁকি? না, দেখা হয়নি আরও যাদের জলাতঙ্ক রোগ হয়েছে তাদের কালো কুকুর না, সাদা কুকুর, লাল কুকুর, অন্য রঙের কুকুর। গল্পটা হচ্ছে আসলে জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুর কামড়েছিল, সেটা কালো লাল হওয়াটা ফ্যাক্টর ছিল না। তার মানে এখানে বোঝাতে চাইছি
যে আমরা আরো অনুমানে কি করি, মুষ্টিমেয় দৃষ্টান্ত থেকে আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সামান্যবচন প্রতিষ্ঠা করার চেষ্টা করি। কেন? অভিজ্ঞতার সাহায্য নিই। আর কিছু সাহায্য নিই? কার্যকারণ নিয়ম। দেখি যে বর্ষাকাল হলে বৃষ্টি হয়, তাই বলি বর্ষাকালে বৃষ্টি হয়। এই জন্য অনেক সময় হয় কি, এটা ঝুঁকি হয়ে যায়। অল্প কিছু দৃষ্টান্ত অনুসন্ধানের পর আমরা যখন সার্বিক বচন সিদ্ধান্ত করি, পাঁচটি কুকুর কামড়ে পেশেন্টকে দেখে সিদ্ধান্ত করলাম যে কালো কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়েছিল, এইটা ঝুঁকি হয়ে গেল। বাড়িতে কি হয়, বাড়িতে দেখো রান্না করার সময় মারা একটা দুটো ভাত দেখে বলে দেয় যে ভাত রান্না হয়ে গেছে। এও কিন্তু এক অর্থে ঝুঁকি, যদিও মারা এত এক্সপার্ট সেক্ষেত্রে প্রবলেম হয় না, কিন্তু সব জায়গায় তা হয় না। মুষ্টিমেয় যে 5 জন স্টুডেন্ট, যে কোনো একজন মাস্টারমশাইয়ের ক্লাস যে অ্যাটেন্ড করেনি বা অ্যাটেন্ড করেছে এবং ভালো নম্বর পেয়েছে, তাহলে ঠিক করা হলো ওই মাস্টারমশাইয়ের ক্লাস অ্যাটেন্ড করলেই ভালো নম্বর পাওয়া যায়। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটাও এক প্রকার ঝুঁকি। বলে এটা ঝুঁকি কেন না, দেখা যাবে যে ওই মাস্টারমশাই যে সাবজেক্টটা পড়ান সেই ক্লাসটা অ্যাটেন্ড করলার ফল একই রকম আছে, একরকম, আবার অন্য কিছু করলে তার ফল অন্যরকম হবে। মানে গল্পটা হচ্ছে বিশেষ থেকে সামান্যে উপনীত হওয়া। 2-4টা জায়গায় 2-4টা দৃষ্টান্ত থেকে যখন আমরা সার্বিক বচন প্রতিষ্ঠা করছি, তখন এটা ঝুঁকি হয়ে যায়। কেন? ওটা সবার জন্য আদৌ খাটবে? বলে কিরকম না, যে ছাত্ররা অ্যাটেন্ড করেছিল সেই ছাত্রের মধ্যে অনেকে ছিল মোস্ট ইনঅ্যাটেন্টিভ স্টুডেন্ট। তারপর দেখা গেল যে তারা বলে দিলাম ওরাও ভালো রেজাল্ট করবে, তারা আসলে ওই স্যারের ক্লাসে গেছে আর এসছে, আদতে কিছু করেনি, মানে অ্যাটেন্ডেন্সটি সম্বল। তাহলে শুধু অ্যাটেন্ডেন্স দিলে কি ভালো রেজাল্ট করা যায়? কিন্তু সিদ্ধান্ত করা হলো ও উমুকের ছাত্র, তো তাহলে ভালো রেজাল্ট হবে। এই হচ্ছে আরো আত্মক ঝুঁকি। বেশ, এবার হচ্ছে ডিফারেন্ট স্টেপস অফ সায়েন্টিফিক ইন্ডাকটিভ, মানে বৈজ্ঞানিক আরো অনুমানে বিভিন্ন দৃষ্টান্ত। আমরা বাস্তব জীবনে আমরা কি দেখি, যে আমরা বিভিন্ন সময় যত আমাদের গবেষণা, যত চর্চা, যে বিষয়গুলো এখনো আনএক্সপ্লেইনড সেগুলো নিয়েই এখন যেমন নিপা ভাইরাস নিয়ে এই সমস্ত চর্চা চলছে। তাহলে আমাদের এই বৈজ্ঞানিক আরো অনুমানের স্টেপগুলো কি কি? প্রথমে যে বিষয়ে কোনো সমস্যা নেই, নিশ্চয়ই আমরা সেই বিষয় সমাধানের জন্য কোনো চেষ্টা করব না। তার মানে আগে একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে যে কি প্রবলেম আছে। যেমন এখন নিপা ভাইরাস মানে কোথা থেকে ছড়াচ্ছে বা কিভাবে তা স্প্রেড করছে। তাহলে আগে একটি মানে প্রথম স্টেপ হচ্ছে একটা প্রবলেম আইডেন্টিফাই করা, 1 নম্বর স্টেপ। আসলে কি, যে বৈজ্ঞানিক আরো অনুমানের ক্ষেত্রে তো কার্যকারণ নিয়ম টেস্ট দেখাই হবে এবং প্রকৃতির আগ্রহতা নীতি দেখা হবে, পর্যবেক্ষণ পরীক্ষণ নিয়মকে ফলো করা হবে। তাহলে আগে আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম, তারপরে কি করব, ওই প্রবলেমের উপর অবজার্ভ করব, অনেক এক্সাম্পল অবজার্ভ করব। অবজার্ভ করার পরে কি হবে, ওগুলোকে অ্যানালিসিস করব। তাহলে তৃতীয় স্টেপ কি হবে, তার প্রথমে হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করা, তারপরে হচ্ছে বিষয় অবজারভেশনের দ্বারা ডেটা সংগ্রহ করা, তারপরে কি হবে ওগুলো অ্যানালিসিস করা। দেখা গেল যে অনেক আলতু ফালতু কথা এর মধ্যে ঢুকে গেছে, বলে যে জীবনে গুড় খায়নি, যে জীবনে খেজুর গুড় খায়নি তারও নাকি নিপা ভাইরাস হয়েছে, এরকম যদি পাওয়া যায় তাহলে কি হবে, যেগুলো আমাদের মূল ঘটনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার মতো নয় সেগুলোকে এলিমিনেট করতে হবে। আর তারপরে কি হবে, এর পরের স্টেপটা হচ্ছে প্রকল্প বা হাইপোথিসিস। বলে প্রকল্পটা কাকে বলে? প্রকল্প হচ্ছে টেন্টেটিভ সলিউশন, মানে মনে হচ্ছে এটা হতে পারে, 4-5টা দিক ভাবা হলো, মনে হচ্ছে খেজুর রস থেকে ছড়াচ্ছে, মনে হচ্ছে বাদুড় পিয়ারা গাছে থাকে, বারুইপুর অঞ্চলে বা অমুক অঞ্চলে বা তুসুক অঞ্চলে প্রচুর ফলের গাছ আছে, ওখানে বাদুড় আছে, তাহলে ওখান থেকে বোধহয় ছড়াতে পারে। মানে এগুলো সব গেস করা, এর মধ্যে কোনো সার্টেনটি নেই। এই যে মনে হয় অ্যাজিউম করা হচ্ছে বোধহয় এটা থেকে ওটা হতে পারে, এটাকে বলে হাইপোথিসিস বা প্রকল্প। টেন্টেটিভ সলিউশন হলেও হতে পারে। এরপরে ওই প্রকল্পগুলোকে কি করা হবে, টেস্ট করা হবে, পরীক্ষণ করা হবে, সত্যি সত্যি কি তা হচ্ছে, তাহলে তার পরের স্টেপটা হচ্ছে পরীক্ষণ। তারপরে যদি পরীক্ষণে উতরায় তাহলে আমরা সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তটা হবে সার্বিক বচন। এই স্টেপগুলো তোমরা পরপর 5টা-6টা যে স্টেপ, ওই স্টেপগুলো লিখলে একটা এক্সাম্পল নিয়ে তার পাশে 1 লাইন করে লিখে দিলে ওতেই কিন্তু হবে। এরপর হচ্ছে মিলের ডেফিনেশন। আসল কথাটা কি? আসল কথা, যে সমস্ত জায়গায় কার্যকারণ সম্পর্ক অলরেডি এস্টাবলিশড সেখানে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা তো সেই জায়গায় যেখানে এখনো পর্যন্ত কার্যের সঙ্গে কারণের সম্বন্ধটা এস্টাবলিশ নয়, সেখানে আমরা হাতড়ে বেড়াই। এরকম একটা জায়গায় মিল 5টি পদ্ধতির কথা বলেছিল আমাদের এখানে কোশ্চেনে, একটি পদ্ধতি আছে মেথড অফ এগ্রিমেন্ট বা অন্যয় পদ্ধতি। আমরা
ম্যাডাম বলেছেন যে বই অনেক কিছু আছে। আসলে তোমরা তো সত্যি কথা বলতে ফিলোসফি, প্রতিটি মানুষের মধ্যে একটা ফিলোসফিক্যাল সত্তা আছে। আমরা যা ভাবি যা করি তার ব্যাকগ্রাউন্ডে যে ভাবনা সেটাই ফিলোসফি। কিন্তু সাবজেক্ট আকারে ফিলোসফি তোমরা 11 থেকে শুরু করেছো, সে তুলনায় তোমাদের এখন ফিলোসফিটা পুরো শিশু ক্লাস বলা যেতে পারে। সেই জন্য সেই সবের দিকে তাকিয়ে একটুখানি যতটা সরলীকরণ করা যায় সেজন্য এটা ফ্রেম করা হয়েছে যে মেথড অফ এগ্রিমেন্ট বা অন্যায় পদ্ধতি কাকে বলে। বলছে যদি এমন হয় একাধিক সদর্থক দৃষ্টান্ত, মানে হ্যাঁ বাচক দৃষ্টান্ত একাধিক, যেখানে কোনো একটা বিষয় কমন পূর্বগামী ঘটনা হিসেবে, প্যারালেলি একটা বিষয় কমন অনুগামী ঘটনা। পূর্বগামী ঘটনা কাকে বলে? যে ঘটনাগুলো আগে ঘটে। অনুগামী ঘটনা কাকে বলে? যে ঘটনা পরে ঘটে। তাহলে ওই যে কমন অনুগামী ঘটনা ওই কমন পূর্বগামী ঘটনার কারণ বলে চিহ্নিত করা যেতে পারে। এবার ভালো হয় যদি সম্ভব হয়, মানে এটা আমার রিকোয়েস্ট, যদি পারো মিলের ডেফিনেশনটা হুবহু তোলার চেষ্টা করলে ভালো, কিন্তু নট নেসেসারি। তুমি বুঝতে পেরেছো কিনা ওটাই বড় কথা। তাহলে কাকে বলে লিখবে যে দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি কোনো একটি অভিন্ন কমন পূর্বগামী ঘটনা থাকে, বাকি সমস্ত আলাদা। একই সঙ্গে ওই ঘটনার কাউন্টারে যে অনুগামী ঘটনা, কনসিকুয়েন্সে যে অনুগামী ঘটনা, তাতেও শুধু একটি কমন ঘটনা অপরিবর্তিত থাকে, বাকি সব আলাদা। তাহলেই দেখা যাবে যে ওই কমন পূর্বগামী ঘটনা ওই কমন অনুগামী ঘটনার কারণ, বা কমন অনুগামী ঘটনা কমন পূর্বগামী ঘটনার কার্য। এইটা লিখবে। মানে এখানে নাম্বার ডিভিশন করা নেই, এটা মানে মোটামুটি ধরে নাও এভাবেই লিখবে ডেফিনেশন। সিম্বলিক এক্সাম্পল, সিম্বলিক এক্সাম্পল লেখার সময় তাহলে ডেফিনেশনটা লিখবে। আর যদি পারো একটি বা দুটি, লিখুন, যদি পারো একটি বা দুটি বৈশিষ্ট্য লিখবে। কিরকম? না এই অন্যয় পদ্ধতির জন্য কেবল সদর্থ দৃষ্টান্তের প্রয়োজন, অর্থ দৃষ্টান্তের প্রয়োজন নেই, ইত্যাদি ইত্যাদি। বইগুলোতে অনেক কিছু আছে, চেষ্টা করবে অলরেডি খুব সংক্ষেপে। মানে উত্তর বড় করতে চাইবে না, উত্তরের জন্য পোটেনশিয়াল ব্যাপার থাকে, উত্তর লম্বা হওয়া খুব জরুরি না। 2 নম্বরে যে সিম্বলিক এক্সাম্পল, সেখানে অবশ্যই বাঁ দিকে আগে পূর্বগামী ঘটনা বা অ্যান্টিসিডেন্ট ইভেন্ট, ডান দিকে অনুগামী ঘটনা বা কনসিকুয়েন্ট ইভেন্ট বলে কিন্তু ওটা লিখবে। এরপরে তুমি এখানে লিখলে, এখানে সাপোজ এটা ছিল পূর্বগামী আর এটা ছিল অনুগামী, আবার এটা ছিল পূর্বগামী তার এটা ছিল অনুগামী, আবার এটা ছিল পূর্বগামী তার এটা ছিল অনুগামী। তাহলে আমরা কমন পূর্বগামী কি পাচ্ছি? ক্যাপিটাল এ। কমন অনুগামী কি পেলাম? স্মল এ। তাহলে ক্যাপিটাল এ হলো স্মল এর কারণ, অথবা স্মল এ হলো ক্যাপিটালের কার্য। এইটুকু লিখবে। সুতরাং চিহ্ন দিয়ে কথাটা কিন্তু লেখা খুব জরুরি তোমার এই সিম্বলিক এক্সাম্পলে, যে তাহলে ক্যাপিটাল এ হলো স্মল এর কারণ, বা স্মল এ হলো ক্যাপিটাল এর কার্য। এরপরে হচ্ছে কংক্রিট এক্সাম্পল, বাস্তবের দৃষ্টি একইভাবে। এটা যেমন আমরা সংকেতই নিলাম যে পাঁচজন ব্যক্তি অনুষ্ঠান বাড়ি খেয়েছে, তাদের কমন হয়েছে আইসক্রিম খেয়েছে, আর বাদবাকি একজন মাছ, একজন মাংস, একজন নিরামিষ, কমন হচ্ছে আইসক্রিম। এখানেও দেখা গেল যে 3 জনেরই ঠান্ডা লেগেছে, বাদবাকি আলাদা। তাহলে কি আইসক্রিম খাওয়ার ঠান্ডা লাগার কারণ, বা ঠান্ডা লাগার হলো আইসক্রিম খাওয়ার কার্য। ঠিক আছে, ফিলোসফি সবটাই কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, সবই বাস্তব নিজেদের অভিজ্ঞতা থেকে এক্সাম্পল নেবে। ঠিক আছে, এইটা গেল। আর একটু পড়ে রাখবে বাবা, একটুখানি পড়ে রাখবে, বইগুলোতে আছে। সব বইয়ের সব কিছু তো আর প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না, যে দুটো দোষ দুটো গুণ। যেমন ধরো ওখানে দেখবে যে এই পদ্ধতিতে একটা, এই যে আমি বলেছিলাম যে একটু নিজের মন্তব্য লেখার জন্য, যে এই পদ্ধতি ধরো 2 লাইন কেউ লিখলো যে অন্যয় পদ্ধতি অ্যাপ্লাই করার সময় কোনো নগর্থক দৃষ্টান্ত দেখা হয় না, তাহলে এই সিদ্ধান্তটা কংক্রিট নাও হতে পারে। সব থেকে বড় কথা, সমস্ত আরো অনুমানই হচ্ছে সম্ভাবনামূলক, কোনোটাই নিশ্চিত না, সবই সম্ভাবনামূলক। আর ধরো কেউ এখানে লিখলো যে এখানে বইয়ে দেখবে আছে অপর্যবেক্ষণ দোষ হতে পারে, আসল ঘটনায় দেখা হয়নি। ভ্রান্ত পর্যবেক্ষণ দোষ হতে পারে, যে ভুল করে অন্য জিনিস দেখা হয়ে গেছে। অথবা অবৈধ সামান্যীকরণ দোষ হতে পারে, মানে ওই যে অল্প কিছু দেখে আমরা জেনারেলাইজ করে ফেলেছি। এই পর্যন্ত দিলেই তো হবে।
বেশ, একটু এই প্রসঙ্গে বলি, যেভাবে স্যার বোঝালেন তোমাদেরকে মিলের অন্যই পদ্ধতি, এই একইভাবে আমার যে 5টা পদ্ধতি আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে, ব্যতিরেকী পদ্ধতি, অন্যই ব্যতিরেকী পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি, তোমরা কিন্তু এইভাবেই দেখবে। জাস্ট ডেফিনেশন, সিম্বলিক এক্সাম্পল, কংক্রিট এক্সাম্পল এবং স্যার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা যেটা বলেছে। এবার 5 নম্বরের প্রশ্নে দেখো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হিউম্যানিজম, মানবতাবাদ, তারপরে আমার এখানে বলা রয়েছে মানবতাবাদের একটি রূপরেখা অঙ্কন করো। আর 3 নম্বরে রয়েছে স্বামী বিবেকানন্দের কর্মযোগ, 4 নম্বরে রয়েছে কর্মযোগ এবং মুক্তির সম্পর্ক কি। এই আলোচনাগুলো আমাদের আগেই করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে সেট নাম্বার 2 যে না এটা একটু হিন্টস বলে দেওয়া হোক। আচ্ছা আচ্ছা, স্যার একটু হিন্টস বলার জন্য বলছেন। এই প্রথম যে প্রশ্নটা, মানবতাবাদ এর ব্যবহারিক তাৎপর্য কি, স্যারকে আমি অনুরোধ করব, আমাদের ভিডিওতেও বলে দেওয়া আছে। বেশ, মানে অলরেডি তোমরা ক্লাস অ্যাটেন্ড করে ফেলেছো, যেহেতু আজকে মানে একটা মডেল কোশ্চেন সম্বন্ধে আলোচনা, যে কতটুকু তোমরা লিখবে একটু একটু হিন্টস দিয়ে দেওয়া, তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দেওয়া। যে প্রথম প্রশ্নটা হলো প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট অফ আর.এন. ট্যাগোর হিউম্যানিজম ইন সোসাইটি, সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের বা ব্যবহারিক তাৎপর্য কী। প্রশ্নটা অমনি মনে হবে খুব কঠিন, কিন্তু আসলে কঠিন না। তোমরা বোঝার চেষ্টা করবে বা লেখার চেষ্টা করবে যে আমরা রবীন্দ্রনাথের মানবতাবাদের কোন দিকগুলি সমাজে দেখতে পাচ্ছি, কীভাবে। আমি কতগুলো হিন্টস দিচ্ছি। আসল কথাটা কি, যে উৎস কি, উৎসটা হলো উৎস হচ্ছে দি রিলিজিয়ান অফ ম্যান, রবীন্দ্রনাথের গ্রন্থ। এই তো মানবতা, যেখান থেকে আমরা তার মানবতাবাদ সম্বন্ধে টের পাই, আসলে রবীন্দ্রনাথের মানবতাবাদ টের পাই তার গদ্য থেকে, তার পদ্য থেকে, তার নাটক থেকে, তার বক্তৃতা থেকে, তার গান থেকে, সব জায়গা থেকে তার মানবতাবাদ আমরা টের পাই। হ্যাঁ, এই মানবতাবাদের কনসেপ্টটা ইন্ট্রোডাকশনে যদি 2টো লাইন লেখো, দেখবে প্রাচীন গ্রিক দর্শনে সোফিস্ট সম্প্রদায় বলেছিল ম্যান ইজ দ্য মেজার অফ অল থিং, মানুষ সব কিছু নিয়ন্তা। যে তার মানে সবার উপরে মানুষ সত্য, মানে খানিকটা রামী চণ্ডীদাসের মতো, যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই। বা বিবেকানন্দের জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, মানে সবই হচ্ছে মানুষের জন্য। তো এই যে মানবতাবাদ লেখার সময় আগে মানবতাবাদ বিষয়টা কি না, মানুষের মনের মধ্যে ঐশ্বরীয় ভাবনা বা নৈতিক চিন্তা ভাবনা, সদ্বুদ্ধির উত্তরণ, কীরকম জাতি ধর্মের ঊর্ধ্বে মানুষকে তুলে ধরা, মানুষের বিবেক জ্ঞান জাগ্রত করা, মানুষের যে ঐক্য, যে যদি আমরা এক অমৃতের সন্তান হই তাহলে সব মানুষই তো সমান, কিন্তু সেই চেতনাটা আমাদের মধ্যে তুলে ধরা। তার মানে মানুষ আর মানুষ অভেদ, তা মানুষের মধ্যে ভ্রাতৃত্বর বহিঃপ্রকাশ ঘটানো। আর এর মধ্য দিয়ে কি হবে না, পারফেকশন, মানে পূর্ণতা অর্জন, মানে আমি যখন বুঝতে পারবো যে আমি কে, সেই বোধোদয়, এটা মানবতার মধ্য দিয়ে। আর সবার উপরে সেটা হচ্ছে মানুষ তো কেবল জৈবিক বৃত্তি সম্পন্ন সত্তা নয়, তার মধ্যে তার মানসিক বৃত্তিগুলো আছে, সেই মানসিক বৃত্তিগুলির বহিঃপ্রকাশ ঘটানো। তাহলে এবারে আমি একদম সামারি করে 5-6টা লাইন বলে দিচ্ছি। কিরকম না, মানবতা হলো এক প্রকার সর্বভূত ঈশ্বর দর্শন। 2 নম্বর, মানবতা হলো আধ্যাত্মিকতার উপলব্ধি। এই লাইনগুলো 1-2 লাইন করে এক্সপ্লেন করলে হয়ে যাবে। মানবতা হলো অন্তরের পূর্ণতার প্রকাশ। মানবতা হলো হৃদয়ের কথা শোনা, লিসেন টু হার্ট। মানবতা হলো মানসিকতা গঠন, মানসিকতার প্রসার। মানবিকতা হলো কুসংস্কার মুক্ত সমাজ। মানবিকতা হলো মানব সমাজের ওয়েলফেয়ার, মানব সমাজের শিশু, অরফ্যান, বৃদ্ধা, নিরীহ, তাদের সাহায্য করা। মানবিকতা হলো সমমর্যাদা বোধ, মানুষকে তুল্য মূল্য দেওয়া। মানবিকতা হলো এক প্রকার মুক্তি, মানবিকতা হলো ভাতৃপ্রেম। এই যে লাইনগুলো বললাম, তো তারপরে তোমাদের সঙ্গে বইয়ে তো আছেই, এগুলো তোমরা একটুখানি 1-2 লাইন করে এক্সপ্লেন করবে, খুব বড় উত্তর দরকার নেই, এটা হয়ে গেল। এরপরে আমি এটাতে কিছু বলবো না, তোমরা আমার থেকে অনেক বেশিই জানো, আমি কতগুলো লাইন বলে দিচ্ছি, এগুলো যদি ইনক্লুড করতে পারো বা এরকম লাইন তোমরা রবীন্দ্রনাথের লেখা গদ্য, পদ্য, নাটক, নোবেল মানে প্রচুর পাবে। আমি 5-6টা হিন্টস দিচ্ছি। সীমার মাঝে অসীম তুমি বাজাও নতুন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। অর্থাৎ কতগুলো ইম্পর্টেন্ট লাইন বলে দিচ্ছি, যদি তোমরা ইনক্লুড করতে পারো। হেথায় দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে নমি নর দেবতারে, উদার
ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। আরেকটা লাইন বলছি, ভোগেরে বেঁধেছ তুমি সংযমের সাথে, নির্মল বৈরাগ্য দৈন করেছ উজ্জ্বল। আরেকটা লাইন বলি, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মধ্যে বিশ্ব মাঝের পাবি সাড়া। একটা লাইন বলি, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নেই ওরে ভয় নেই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নেই তার ক্ষয় নেই। এই লাইনগুলো যে বললাম নট নেসেসারি, এগুলো ইনক্লুড করতে হবে। এরকম শত শত লাইন তোমরা রবীন্দ্রনাথের লেখা গদ্যপদে পাবে। এই যে ওখানে যে প্রশ্নটা আছে না, যে এটা কি তার সাহিত্যেও যে মানবিকতা প্রকাশিত হয়েছে, আমরা সেই দিকটা তোমরা একটু খেয়াল করার চেষ্টা করবে। ম্যাডাম একটু পরের কোশ্চেনটা বলে দিন। আচ্ছা, এখানে তাহলে বড় প্রশ্নগুলো যখন আমরা লিখছি তখন প্রথমে একটা ভূমিকা, তারপরে মেন পয়েন্টে চলে যাচ্ছি, তারপরে তুমি সিদ্ধান্তে কি আসছো সেটা তুমি বলছো। ঠিক ওই একইভাবে স্বামী বিবেকানন্দের কর্মযোগ এবং কর্মযোগ সংক্রান্ত আরেকটি যে প্রশ্ন রয়েছে মুক্তির সম্পর্ক, সেটাও তোমরা যাবে। এটা নিয়ে আর বিশদ আলোচনায় যাচ্ছি না, আমাদের ভিডিওতে সেটা অলরেডি আগে বলে দেওয়া আছে। আর এখানে আমি একটুখানি পরের যে সেটটা আছে মডেল সেট প্রশ্ন, আমাদের 2 নম্বর যেটা আছে, তোমাদেরকে বলবো যে তোমরা বইটার সঙ্গে দেখে নেবে, দেখবে অনেক প্রশ্ন কিন্তু আমাদের ওভারল্যাপ হয়ে আছে। তাহলে সেই প্রশ্নগুলো তোমরা ওই একই পদ্ধতিতে অনুশীলনের মাধ্যমে এগিয়ে যাও। এইভাবে এগোলে আমরা কিন্তু সহজেই পরীক্ষা ভালো করে দিতে পারবো। পরীক্ষা সংক্রান্ত কোনো ভয়ের দিকে তোমরা থেকো না, আলোচনাটা শোনো, শুনে নিয়ে নিজেরা প্রস্তুতি নাও। আমি স্যারকে একটু বলবো যে ওদেরকে একটুখানি পরীক্ষা সংক্রান্ত আশীর্বাদ সূচক দিয়ে আমরা আমাদের আজকের বক্তব্য একদম শেষ করব। আজকে মানে হঠাৎ করে ম্যাডামকে পেয়ে গেছি। ম্যাডামকে আমার আজকে মানে পাওয়ার কথা ছিল না। খুব ভালো হয়েছে এসে, আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। অত্যন্ত ভালোভাবে গুছিয়ে বলেছেন। বিবেকানন্দ সম্বন্ধে আমি আর 2-4টে লাইন তোমাদের বলে দিই, এইগুলো মাথায় রাখবে। যে ওই যে জীব ব্রহ্মৈব অপনাপর, ওই অংশটা, বা তত্ত্বমসি বা অমৃতস্ব পুত্র, এই হেডলাইনগুলো। বা যেহেতু কর্মযোগ, তাহলে যে কর্মান্যেবাধিকার আসতে মহাফলে সুকদাচন, ওই জায়গাটা একটু খেয়াল করবে। জীববিজ্ঞানে শিবসেবা, দরিদ্র নারায়ণ সভা। আর বিবেকানন্দের যে একটা মেগা শ্লোক, সেটা হচ্ছে আত্মানাং মোক্ষার্থং জগৎ হিতায়চ, ওইটা মাথায় রাখবে। আর চরিত্র গঠনের জন্য উনি যে ছোট ছোট কাজের মধ্যে দিয়েই মানে ভালো আচরণ করার কথা বলেছে, মানে ছোট কাজের মধ্য দিয়ে চরিত্র গঠন হয় সেটা। আর সেই সঙ্গে ওই মানব সেবা, এই কথাগুলি খেয়াল রাখবে। এবং সর্বোপরি উনি ওই মানে কর্ম মানে মানুষের সেবায় কর্ম করতে বলেছে, এটাই মাথায় রাখবে। আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত, একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই বাড়ির বাবা মা বড়দেরকে শ্রদ্ধা জানাবে এবং শ্রদ্ধা ভক্তি রেখে নমস্কার করে, যার যা রিচুয়াল নমস্কার করে পরীক্ষা হলে যাবে। পরীক্ষা প্রশ্ন সহজ হবে, পরীক্ষা ভালো হবে, পরীক্ষা প্রশ্ন কমনও পাবে, ভয় পাবে না। হ্যাঁ, আর ঠিক মতো রোল নাম্বার লেখা, ওইসব চেক করা, ওইসব রেজিস্ট্রেশন ইত্যাদি দেখে চেক করা, ওইসব মিলিয়ে নেবে। তোমাদের সকলের ভালো হোক। সকলকে আবার একবার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কিন্তু আজকে আর হ্যাঁ, এই কাউন্সিলের যে এই মডেল প্রশ্ন কাউন্সিলের কাউন্টার থেকে এবং কাউন্সিলের যে বিভিন্ন রিজিওনাল অফিস আছে সেই কাউন্টার থেকেও পাওয়া যাচ্ছে, তোমরা সংগ্রহ করবে। আমরা একটা মডেল প্রশ্ন আলোচনা করে দিলাম, কিন্তু এখানে আরো একাধিক মডেল প্রশ্ন এবং কোশ্চেন ব্যাংক আছে, চ্যাপ্টার ওয়াইজ আছে, এবং আশা করি তোমরা উপকৃত হবে। সকলে ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। সকলকে ধন্যবাদ। ম্যাডাম আপনাকেও নমস্কার। নমস্কার স্যার, সবাইকে অনেক অনেক পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল। তোমরা সকলে ভালো থেকো।